এই টপিকসে আর কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে দ্রুত করো। তোমার ডিজাইন প্লাস ইনক্যাবিনে যদি কারো কোনো কোশ্চেন, সিঙ্গেল কোশ্চেন থাকে আমাকে কোশ্চেন করতে পারো। আমি 3টা কালারই বানাবো। হ্যাঁ 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 রাইট, হ্যাঁ এটা আপনি তার মানে সাইবুল ভাই কোশ্চেন হলো তুমি যে কালারটা ইনগেপ করবে 12 কালার ডিজাইন। প্রথমে আমি যেমন এটা তোমার হয়তো 5 কালার ডিজাইন, এটা দেখি কয় কালার, 1 কালার 2 কালার 3 কালার, এটা 3 কালার ডিজাইন। তার মানে প্রথমে আমি ব্ল্যাকের আউটলাইনটা কি করছি, ইনগেপ করছি। তার মানে এই দুইটা, এই যে বাকি যে তোমার এখানে রেড আছে আর তোমার এটা ইয়েলোইশ টাইপের আছে, অরেঞ্জ আছে, এটা আমি করি নাই। পরবর্তীতে যখন করব তখন আমি কি করব, ব্ল্যাকটা মুছে দিব, আমি করব শুধু এই ব্লুটা করব। পরবর্তীতে যখন আমি করব শুধু রেডটা করব, বাকিগুলা করব না। বলো বলো কোশ্চেন থাকলে কোশ্চেন। বুঝি নাই কালার, এটা তো তোমার কম্পিউটার কমান্ড করবে। মানে আমি এই সফটওয়্যারটা যখন কম্পিউটারে দিয়ে দিব তখন এটা কম্পিউটার আপনি কি করবে, ওকে কমান্ড করবে যে তুই এখন আউটলাইনটা যা, তারপরে তুই এই নেভিটা যা, তারপরে রেডটা যা, তারপরে ব্লুটা যা। এটা সব কম্পিউটার, অটো কম্পিউটার করবে, তোমার করতে হবে না। কোশ্চেন থাকলে বলবা, কোশ্চেন থাকলে বলবা। এখন দেখো একবারে প্রিন্টিংয়ের শুরু থেকে আমি করি, তাহলে আমার কি কি শেষ, আমার ডিজাইন সেকশনটা শেষ, আমার ইনগেপ সেকশনটা টোটাল শেষ। এখন আমরা সাপোজ শুধু এই ফেব্রিকটা পাইছি, আমি ডাইং থেকে আমি 1 টন ফেব্রিক্স পাইছি। এই ফেব্রিক্সটা আমি কিভাবে প্রসেস করবো আমি অন আফটার অন দেখাবো। কারো কোনো কোশ্চেন থাকলে সাথে সাথে করবা। প্রথমে আসবে ডাস্ট আউট মেশিন। ডাস্ট আউট মেশিনের কাজ কি, আমরা যখন এই কাপড়টা ডাইং করি তখন আমরা একটা সার্টেন লেভেলে যে ডাইং করার পরে স্কাউরিং করি, ব্লিচিং করি, তারপরে কি করি, এনজাইম করি। তো বিভিন্ন ফ্যাক্টরিগুলো দেখা যায় যে তোমার ওয়াটারের যে কস্টটা, এই ওয়াটার কস্টটা মিনিমাইজ করার জন্য এনজাইমের ডিউরেশনটা কমায় দেয়। সাপোজ তোমার এনজাইম করার কথা 40 মিনিট, ও 30 মিনিট এনজাইম করে কাপড়টা নামাই দিছে। কারণ ওর কোম্পানি এভাবেই নির্দেশ আছে যে আমার ওয়াটার কনজাম, যেমন H&M বায়ারটা এখন কি করছে, ডাইরেক্ট তোমার বিভিন্ন ফ্যাক্টরিতে অডিট করে যে আপনার ওয়াটার কনজামশন কত। সাপোজ ওয়াটার কনজামশন ধরো তোমার প্রতি কেজি ফেব্রিকে সাপোজ ধরো 80 লিটার বর্তমানে বা H&M এর কনজামশন। ওরা বলছে না আমি 80 লিটার, মানে 1 কেজি কাপড়ই করতে 80 লিটার কাপড় পানি কি হয়, খরচ হয়। সাপোজ ও বলছে না আমি 80 লিটার তোমাকে দেবো না, আমি তোমার সর্বোচ্চ 60 লিটার পানি দিব। তাহলে আমার কি করতে হবে, সেক্ষেত্রে বিভিন্ন প্রসেসে কি ওয়াটার কনজামশনটা কি অবশ্যই কি করতে হবে, মিনিমাইজ করতে হবে, কমাতে হবে। তখন কি করে ডাইংয়ের যারা লোকজন আছে তারা কি করে, কি বিভিন্ন প্রসেসগুলো কি করে সংক্ষিপ্ত করলে কাপড়ে কি থাকে, ডাস্ট থাকে, ডাস্ট বলে। আর টেক্সটাইলের ভাষায় এটা বলে প্রোটুটেড ফাইবার। তোমরা মনে হয় সাবজেক্টে পড়ছো প্রোটুটেড ফাইবার। তার মানে ফেব্রিক্সের সারফেসে দেখলে এরকমগুলো ধরলে তোমরা দেখবা যে ছোট 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 ফাইবারগুলো কি করে বের হয়ে থাকে। এই বের হওয়া ফাইবারগুলাই যেভাবে ডাস্ট আউট করা হয়। দেখো দেখো এখানে প্রচুর ডাস্ট। এই ডাস্টের জন্য কি করছে, দেখো এখানে তোমার এখানে ব্লোয়ার আছে, দেখো এখানে ব্লোয়ার আছে, দেখো আমি ভিডিও করছি এটা আমি, এই দেখো এখানে ব্লোয়ার আছে। এই ব্লোয়ারে কি দুইটা রোলারে এমনি করতেছে, এমনি করার পরে কি যে ফেব্রিক্সটা আছে এটা কি বাড়ি খাচ্ছে, বাড়ি খাওয়ার পরে উপরে তোমার সাকশন ফ্যান আছে, এই সাকশন ফ্যান করতেছে কি ওই জিনিসগুলো টেনে নিচ্ছে, টেনে নিয়ে দেখো কার ভিতরে ফালায়, দেখো এই দেখো এগুলা সব সাকশনের বস্তা। এই বস্তার ভিতরে ডাস্টগুলা কি করতেছে, এসে পড়তেছে। দেখো আচ্ছা, তাহলে আমি কাপড়টা কি করলাম, ডাস্ট ফ্রি করলাম। ডাস্ট ফ্রি করে তারপরে আমি কাপড়টা এখন রেডি ফর প্রিন্ট। তাহলে আমি ওদিকে কিন্তু আমার স্ক্রিন কি করছি, রেডি করছি, ডিজাইন আমার সব রেডি। এখন আমি মেজারমেন্ট দেখে হয় রোটাইতে যাব না হয় কিসে যাব, ফ্ল্যাট বেডে যাব। এখন দেখো হ্যাঁ এটা দেখো এখন আমি যাব কিসে, রোটাইতে যাব। এটা কি চালু আছে, হ্যালো আচ্ছা দেখো এই দেখো
রোটারিতে কয়েকটা পার্ট আছে, একটু বসলাম রে ভাই। দেখো এইটাকে তোমার বলা হয় স্কুইজি। এটাকে কি বলা হয়? স্কুইজি। ভাই এগুলা লেখে রাখো, এগুলা তোমার কোনো ফ্যাক্টরিতে তোমাকে ভাই ডিটেলস বলবে না, আমি শিওর, বি শিওর, কেউ বলবে না। রোটারি মেশিনে কয়েকটা পার্ট আছে, একটা তোমার স্কুইজি, এইটা হলো তোমার মোটর। দেখো এটা তোমার মোটর, এর সাহায্যে এটা হলো তোমার হেড, এটা মোটর, এটা তোমার হেড। আমি ভিডিও দেখাবো, ভিডিও দেখালে বুঝতে পারবা। এইটা হলো পুরো রোটারি মেশিনটা। দেখো এটা পুরো রোটারি মেশিন, এটা আমাদের অ্যাপেক্সে আছে। এটা হলো তোমার 12 কালার রোটারি মেশিন। তার মানে কি এই মেশিন দিয়ে 12 কালার, সর্বোচ্চ 12 কালার পর্যন্ত আমি 1 থেকে 12 কালার পর্যন্ত প্রিন্ট করতে পারবো ইজিলি। এটা হলো তোমার মনিটর। দেখো এই মনিটরে সব আছে তোমার। এটা কয় চেম্বারের মেশিন? দেখো এখানে চেম্বার আছে কয়টা? 3টা চেম্বার আছে। 150, দেখো এখানে তোমার হলো 150 20 করে তোমার টেম্পারেচার সেট করছে। এখন যত টেম্পারেচার ওঠে, কোনো কোনো কাপড়ে তোমার 180 টেম্পারেচার দিতে হয়, কোনোটা 150 দিতে হয়। 3টে চেম্বারে যখন আমি টেম্পারেচার দেই তখন আমার গ্যাসের প্রেশার অনুসারে এখানে টেম্পারেচার ওঠে। এখন দেখো ভিডিওটা। দেখো এটা রোটারি মেশিনে পিন হচ্ছে। ভিডিওটা ভালো করে খেয়াল করে দেখো, পরে আমি ডেসক্রাইব করব। এই দেখো এখানে পাম্প থেকে এই যে কালারের ডাম আছে, ডাম থেকে পাম্পের সাহায্যে ওই স্কিনের ভিতরে কালার যাচ্ছে। একটু ভালো করে খেয়াল করো। দেখো আমি তোমাকে কিন্তু আগে পাম্প দেখাই নিছি যে এটা পাম্প, এটা তোমার স্কিন। এই দেখো এখানে যে তোমার ডাম আছে, এই ডামের ভিতরে একটা নল দেওয়া আছে, মানে পাইপ দেওয়া আছে। এই পাইপের সাহায্যে মোটরের ভিতরে কালার যাচ্ছে। ওই মোটরে কালারটা আবার কি করে যাচ্ছে? ওই তোমার ভার্টিক্যাল যে স্কিনটা আছে, স্কিনের ভিতরে চলে যাচ্ছে। দেখো এটা হলো তোমার ডায়ার। তার মানে আমার যখন কালারটা তোমার ফেব্রিকে পড়তেছে তখন সার্টেন লেভেলে কিন্তু ফেব্রিকটা ভেজা থাকছে। এই ভেজা থাকার পরে তারপরে এই কাপড়টা এই ডায়ারের ভিতরে ঢুকে যায়, কাপড়টা জাস্ট একটু শুকাচ্ছে। দেখো
কাপড় তোমার আনলিমিটেড করা যাবে, আনলিমিটেড, কিন্তু একটা স্কিন সর্বোচ্চ তোমার 4 বার ইউজ করা যায়, এটা স্টিপ করা যায়। মেয়েরা দেখো না নেল পালিশ লাগায়, নেল পালিশ লাগানোর পরে কি আবার রিমুভার আছে, রিমুভার দিয়ে করে কি এটা তুলে ফেলে কি আবার নোকটা পরিষ্কার হয়ে যায় না, ঠিক স্কিনটাও তাই, এটা তো অন টাইপ অফ ইলেকট্রোপ্লেটিং, আমি তো বলেই নিছি। ওই স্কিনটা আবার ওই করে কি রিমুভার আছে, রিমুভার দিয়ে আবার স্কিনটা ঘষে কি করে তুলে ফেলে। কিন্তু এটা জেনেটিক্যাল, যেটা আল্লাহ গড গিফটেড, এটা এই নোকটা আর নষ্ট হয় না, কিন্তু স্কিনটা 4 বারে বেশি স্টিপ করলে তখন স্কিনটা নষ্ট হয়ে যায়। ম্যাশ কাপড় প্লাস এইটা নিকেলের যে স্কিনটা। এখন দেখো রোটারি আমি ডেসক্রাইবে চলে যাব। এটা পিডিএফ কি সবগুলো ছিল, কিন্তু রোটারি একটা পিডিএফ মিসিং হয়েছে নাকি? তো লেখাগুলো বোঝা যায়? একজন পড়তে পারবা? জুম করবো না, কেউ পড়তে পারবা কে এটা বলো? ইংলিশ পড়তে পারবা না কেউ? পারবা না? তা আসো পড়ো একটু শুনি। এইটু কনফিডেন্স নাই এদের, কেমনে ভাই? একজন পড়ো। ইংলিশ ক্যারিয়ার ক্লাবের প্রেসিডেন্ট কে? হ্যাঁ, আচ্ছা নাও পড়ো, জোরে জোরে পড়ো, এখানে দাঁড়ায় পড়ো তুমি। জোরে বলো, জোরে জোরে। Rotary screen printing is a continuous printing process. A perforated cylinder or spherical screen are used, which are automatically fed with pipes from inside by a special pump. Each screen is independently driven. The transfer of printing pads through the perforations of the screen into the fabric is governed by specially designed switch blades. During printing, the paste is pressed through the surface via openings in order to obtain the desired design. The cylindrical screen allows more screens to be arranged per unit length than is the case with the flat screen printing. Speed range from 80 to 110 meters per minute. The standard internal circumference of cylindrical screen is 640 to 1018 millimeter. However, other dimensions are also possible. Production efficiency of rotary screen printing is high, through printing cost is high due to high price of screen. Besides, different screens are needed for varying colors. এখন বলো, আমি কি তোমাদের এই ডেসক্রিপশনটা আগে আগে দেখাইছি? দেখাইনি, কিন্তু আমি যে কথাগুলো বলছি এর সাথে কি মিল আছে কিছু, না সব গাঁজা করে বলছি? বলো। দেখো এখানে প্রথমে কি বলছে, যে এটা একটা কন্টিনিউয়াস প্রিন্টিং প্রসেস, তার মানে কি এটা চলমান। দেখো রোটারি যখন আমি ভিডিওটা দেখাচ্ছি এটা কিন্তু শুধু ঘূর্ণন আকারে আছে, তার মানে কি এটা কন্টিনিউয়াস। পরে কি বলছে, এটা সিলিন্ড্রিক্যাল অর স্পেরিক্যাল স্কিন আর ইউজড হুইচ আর অটোমেটিক্যালি ফেড উইথ পেস্ট ফ্রম ইনসাইড দ্য স্পেশাল পাম্প। আমি তোমাদের কিন্তু পাম্পটা দেখাইছি, এবং এই স্পেরিক্যাল বা যেটা তোমার বলছে সিলিন্ড্রিক্যাল, এটা কি এরকম গোল, এই গোলের ইয়ের ভিতর দিয়ে কিন্তু তোমার এই কালারটা কি হচ্ছে, যাচ্ছে। তারপরে দেখো কি বলছে, যে ইচ স্কিন ইজ ইন্ডিপেন্ডেন্টলি ড্রাইভেন, প্রত্যেকটা স্কিন কি স্বয়ংক্রিয়ভাবে চলতেছে না, ওরা কি আলাদা আলাদা কেউ চালাচ্ছে না, একবারে চলতেছে, একবারে কিন্তু যার যার মতো শেষে একই স্পিডে চলতেছে। পরেরটা দেখো কি লিখছে, দ্য ট্রান্সফার অফ দ্য প্রিন্টিং পেজ থ্রু দ্য পারফোরেশনস অফ দ্য স্কিন ইনটু দ্য ফেব্রিক ইজ গভর্নড বাই স্পেশাল ডিজাইন স্কুইজি ব্লেড। আমি স্কুইজি কথাটা কি বলছিলাম, দেখো সেম, তার মানে কি এই স্কুইজি ব্লেডের ভিতর দিয়েই তোমার কালারটা কি করতে ওখানে যাচ্ছে। তারপর দেখো যে ডিউরিং প্রিন্টিং দ্য পেস্ট প্রেস থ্রু দ্য সারফেস ওপেনিংস ইন দ্য ওয়াটার টু অবটেইন দ্য ডিজায়ার্ড ডিজাইন, যেটা সাইফুল ভাই বলছিল যে প্রত্যেকটার জন্য কি আলাদা আলাদা হবে। এক্স্যাক্টলি, তুমি যে স্কিনে যে কালারটা দিবা ওই স্কিন দিয়ে ওই কালারটাই কি করবে, বের হবে। তারপরে দ্য সিলিন্ডার স্কিনস অ্যালো মোর স্কিনস টু বি অ্যারেঞ্জ পার ইউনিট লেংথ দেন ইন কেস দ্য ফ্ল্যাট স্কিন প্রিন্টিং। তার মানে কি তোমার 12 কালার স্কিন হলে কয়টা কালার প্রিন্ট করা যাবে, 12টা। 10 কালার হলে 10 কালার, 2 কালার হলে 2 কালার, 1 কালার হলে 1 কালার। তারপরে কি বলছে দেখো, দ্য স্ট্যান্ডার্ড ইন্টারনাল সার্কামস্টেন্স অফ সিলিন্ডার স্কিন 640 টু 1018 mm। এই কথাটা কি আমি বলছিলাম শুরুতে, যে 640 থেকে 1018 আছে, আর একটা স্পেশাল আছে সেটা 724। আমার জানার মধ্যে শুধু একটা কোম্পানি ইউজ করে, আর কেউ ইউজ করে না, ডিবিএল ইউজ করে।
হাউএভার আদার ডাইমেনশনস আর অলসো পসিবল। দেখ কি বলছে, আদার ডাইমেনশন অলসো পসিবল, তার মানে ডিবিলের কথাটা এখানে কিন্তু বলে রাখছে যে আদার ডাইমেনশন পসিবল। এটা কেন পসিবল বলছে, কারণ কিছু কিছু বাইরের রিকোয়ারমেন্ট আছে যে আমার এই মেজারমেন্টটাই লাগবে, তখন আমার কি করতে হবে, বাধ্য ওই মেজারমেন্টটাই ও নিবে, তখন কি করতে হবে, ওই কোম্পানিতে এটা অর্ডার দিয়ে বানাইতে হয়। যেমন আমরা কিছু কিছু মানুষ কি আছি বেশি লম্বা মোটা, তার মানে কি আমি যদি রেডিমেড কাপড় কিনতে চাই এটা পারবো না, কিন্তু ওর জন্য আমার কাপড় হয়তো রেডিমেড কিনতে হলে অর্ডার দিয়ে বানাইতে হবে। ঠিক সেম হলো কিছু কিছু বায়ার আছে যে আমার এই মেজারমেন্টই লাগবে। তুমি 724 কল্পনা করো, তার মানে কি 72। এখন সে যদি চায় যে আমার 72 সেমই লাগবে, তার মানে কি 72 সেম কি কোনো রিপিট আছে, নাই, সেক্ষেত্রে তোমার স্পেশাল অর্ডার দিয়ে এটা বানাতে হবে। পরে দেখো কি বলছে, হাউএভার আদার ডাইমেনশনস প্রোডাকশন এফিসিয়েন্সি অফ রোটারি স্কিন প্রিন্টিং ইজ হাই থ্রো প্রিন্টিং কস্ট ইজ হাই ডিউ টু হাই প্রাইস অফ স্কিন। এখন আসো প্রাইসের খেলায়, যখন পলিস্টার কাপড়টা এরকম ধরে একটা ফ্ল্যাট বেড স্কিন, যে আমাদের ল্যাবে কিন্তু যে স্কিনটা আছে এটা কিন্তু একটা ছোট স্কিন, আমি যতটুকু জানি এটা এইটুকু একটা স্কিন, এটা সম্ভবত তোমার 32 বা 28 আমাদের ল্যাবে যেটা আছে। আর এটা হলো একটা কি পলিস্টার কাপড়, এটা পলিস্টার কাপড় নেই, পলিস্টার কাপড়ের প্রাইসটা কি অনেক কম। আর এই রোটারির যে স্কিনটা আছে এই স্কিনটা টোটালটাই হলো তোমার নিকেল বেস। নিকেল বেস মানে কি, এইটার এক একটা ধরো তোমার এটা আছে 155 ম্যাশ, 155 ম্যাশের একটা স্কিন অ্যাপ্রক্সিমেটলি এখন বাজারে 10,000 টাকা দাম একটা স্কিন। 195 ম্যাশ যেটা সেটা সম্ভবত এখন 16,000 দাম একটা স্কিন। তাহলে তুমি যদি একটা 12 কালার ডিজাইন করো 195 ম্যাশে, তাহলে তোমার স্কিনের টোটাল কস্টটা কত আসবে, 16 গুণন 12, 16,000 গুণন 12, দেন ক্যালকুলেশন করো কত আসে। এবার এটা যদি তুমি ফ্ল্যাটে করতা তাহলে তোমার পলিস্টার ম্যাশ কতটুকু লাগতো, ধরো 250 টাকার কাপড় লাগতো একটা ম্যাশ বাঁধতে, তার মানে 12 গুণন 250 টাকা। ক্লিয়ার? এখন দেখো বাকি তো ইনকাম প্রসেস তো তোমাদের দেখাইছি। এই দেখো কি লিখছে, রোটারি প্রিন্টিং ইজ দ্য মোস্ট ইকোনমিক্যাল অ্যান্ড ফাস্টেস্ট ওয়ে প্রিন্টিং টেকনিক। দিস টাইপ অফ প্রিন্টিং অলসো রেফার টু অ্যাজ integral of machine printing. The technique of roller printing machine is specially used for very large bases but faces great competition from rotary skin printing. Roller printing is capable of producing very sharp outlines to the printed pattern which is specially important to small figures. এটা কিন্তু আমি তোমাদের অলরেডি বলছি যে এই ডিজাইনটা শার্প ফিগার আছে, এটার জন্য কি রোটারি মেশিন যদি আমি তোমার 195 ম্যাচটা আউটলাইনের জন্য ইউজ করি তাহলে কি এটা সুইটেবল হবে না? অবশ্যই সুইটেবল হবে। আর একটা কি বলছে যে রোটারি স্ক্রিনটা অনেক ফাস্ট, কারণ এটা আমি 80 থেকে তোমার 100 স্পিড পর্যন্ত তুলতে পারবো, কারণ এটা তোমার রোডের আকারে করে। আর ফ্ল্যাটটা আমি দেখো, ফ্ল্যাটটা হলো স্লো, যেন আমরা ল্যাবে যেটা করি হ্যান্ডে ধীরে ধীরে একবার মারি আবার কালারটা নেই আবার মারি, এটা হলো স্লো প্রসেস। এই জন্য বলছে যে রোটারিটা তোমার ফাস্টও যেমন রোটারিটার তেমন প্রাইসও বেশি। যেমন তুমি যদি এয়ারে যাও তাহলে কি তোমার প্রাইস বেশি, ঢাকা থেকে তুমি চিটাং এয়ারে গেলে ভাড়া কত, 4100 টাকা ভাড়া। আর আমি আজকে ঢাকা থেকে তোমার ট্রেনে আসলাম, নিচে মনে হয় তোমার 670 টাকা সম্ভবত। তার মানে কি আমি যদি এয়ারে যদি যাই আমার সময়টা কি কম লাগে না, বাট প্রাইসটা কি অনেক হাই। আর ট্রেনে লাগলে আমি উঠছি রাত 12টায়, ফেনে এসে নামছি সকাল 5টায়, তার মানে 5 ঘন্টা লাগছে। আর আমার এয়ারে আসতে ঢাকা থেকে চিটাং আসতে মাত্র কি 40 মিনিট সময় লাগে। তার মানে কি এটা ফাস্ট ওয়ে, প্রাইস বেশি। আর এই তোমার রোটারি ফ্ল্যাটটা হলো তোমার স্লো, প্রাইসও কম। এখন আসো ফ্ল্যাট বেড। আমি ফ্ল্যাট বেডে যাওয়ার আগে তোমার ভিডিওটা আগে দেখানি ফ্ল্যাট বেডের। এই ফ্ল্যাট বেডের ভিডিওটা মনোযোগ আগে দেখবা, তারপর আমি তোমাদের কোশ্চেন থাকলে তখন আমরা করবা। দেখো এই কালো পোর্শনটাকে বলে তোমার হলো ব্ল্যাঙ্কেট। যে কালো পোর্শনটা আছে এটা হলো তোমার ব্ল্যাঙ্কেট। এই দেখো এখান থেকে কাপড় ইনপুট হচ্ছে, দেখো এটা হলো ব্ল্যাঙ্কেট, এই কালো পোর্শনটা হলো ব্ল্যাঙ্কেট, আর এটা হলো তোমার সিলিন্ডার রোলার। এই যে দেখো এই রোলারগুলো কিন্তু জিগজ্যাগ আছে। এই জিগজ্যাগগুলো কেন থাকে, কারণ কাপড়ে যদি স্কুইজি থাকে, আমরা যখন এই যে কাপড় পরি, দেখো পাঞ্জাবিটা পরে আছি সকালে ভালো, কিন্তু এখন ধীরে ধীরে কি করছে এই সাইডটা কি গেছে, বটে গেছে। আমরা বাংলা ভাষায় যেটা বলি যে কাপড় তো বল্টে গেছে। ঠিক এই তোমার এই কাপড়টাও কি করে একটা সার্টেন সময় যায় কি করে এই সাইডটা মানে সেলভেসটা বল্টে যায়।
তখন যখন এই রোলারগুলো যখন এরকম জিগজ্যাগ রোলারের ভিতর দিয়ে যায় তখন এই বলটা এগুলো কি করে ওই রোলারটা ছাড়ায় দেয়। দেখো এই যে কাপড়টা এখন এখন তোমার যে ফ্ল্যাট বেডটা প্রিন্ট হচ্ছে দেখো, দেখছো একবার কি করতেছে ও প্রিন্ট করে নিচ্ছে, সেকেন্ড টাইম কিন্তু প্রিন্ট করতেছে না, সেকেন্ড টাইম ও কালারটা আবার নিয়ে আসতেছে। দেখো খেয়াল করো, কারো কারো কোনো কোশ্চেন থাকলে বলো। হ্যাঁ এখানে ধরো সাপোজ 8টা বা 9টা কালার আছে, তার মানে যতগুলা তোমার কালার থাকবে ততগুলা তোমার কি থাকে স্কিন থাকবে, রাইট। এটা হলো আপনার যখন রং কালার দিচ্ছে তখন এটাতে আবার ম্যানুয়ালি ভাই প্রেশার অ্যাডজাস্ট করতে হয় আমাদের। হ্যাঁ ফ্ল্যাট বেডে রোটারিতেও প্রেশার অ্যাডজাস্ট করতে হয়। যেমন আমি কোনোটা যে স্কিন আছে স্কিনে আপনার প্রেশার দিচ্ছি 50, কোনোটা দিচ্ছি আপনার 40, কোনোটা 60, কোনোটা 70, 80 পর্যন্ত আমরা 70 পর্যন্ত আমরা চলে যাই। এই ফ্ল্যাট বেডেও তাই, ফ্ল্যাট বেডে কোনোটা 400, কোনোটা 500, কোনোটা 600, এভাবে প্রেশার অ্যাডজাস্ট করতে হয়। প্রেশার অ্যাডজাস্ট করে তারপরে ডিজাইন করতে হয়। এখন দেখো কি লিখছে, ইন ফ্ল্যাট বেড স্কিন প্রিন্টিং ডিসচার্জ গ্লিটার হোয়াইট পেস্ট আপসন প্রিন্টস স্মুথনেস আর শার্পনেস শোস রিলেটিভলি গুড ইন দ্য রোটারি স্কিন। এই কথাটা কি আমি বলছিলাম ভাই? একটু সত্য কথা বলো, বলছিলাম কি না? গিটারটা হ্যাঙ্গারটা কই? এই দেখো আমি বলছিলাম যে এটা তোমার ম্যাশ ইউজ করতে কি হবে, লো ম্যাশ ইউজ করতে হবে, এবং এই জিনিসগুলো তোমার ফ্ল্যাট বেডের জন্য সুইটেবল। তুমি যেটা রোটাইতে করতে চাও তাহলে রোটাইতে কি তোমার বারবার স্কিনগুলো কি হয়ে যাবে, জ্যাম হয়ে যাবে, জ্যাম হয়ে তুমি এগুলো কি করতে পারবে না, করতে পারবে না। সেম এটা তোমার একটা হোয়াইট পেস্টের ডিজাইন, দেখো এটা ডেনিম কাপড়ে পরে হোয়াইট পেস্ট প্রিন্ট, এটা হলো হোয়াইট পেস্ট। এই হোয়াইট পেস্টটাও তোমার রোটাইতে ভালো হবে না, এটা কি করতে হবে তোমার ফ্ল্যাট বেডে করতে হবে। এগুলো তোমরা একটু পড়ে নিও। আর দেখো আমি কয়েকটা টপিক শুধু বলে দিই। দেখো কি লিখছে, দ্য ফেব্রিক ওয়েস্টেজ ইজ লোয়ার ডিউরিং সেটিং ডিজাইন ইন ফেব্রিক প্রিন্টিং। এটা কেন বলছে আমার একটু বলো। দ্য ফেব্রিক ওয়েস্টেজ ইজ লোয়ার ডিউরিং সেটিং দ্য ডিজাইন ইন ফেব্রিক প্রিন্টিং। তার মানে কি তুমি ফ্ল্যাট বেডটা কি অনেক ধীরে ধীরে প্রিন্ট করতেছো না, ধীরে ধীরে, তার মানে কি তুমি ডিজাইনটা ভালো করে কি করতেছো দেখতে পারতেছো। তুমি অল্পতেই ভুল হলে সাথে সাথে কি করতেছো কারেকশন করতেছো। কিন্তু রোটারি স্কিনটা কি তোমার অনেক দ্রুত হয়, সেজন্য তোমার রোটারি স্কিনে প্রসেস লসটা অনেক বেশি ফেব্রিকের। এই কথাটা জানি কে আমার জিজ্ঞেস করছিল এখানে যে কোনটার কাপড় বেশি। এই রোটারি মেশিনের প্রসেস লসটা বেশি, ফ্ল্যাট বেড মেশিনের প্রসেস লসটা কম। থিং বসে ইন ফ্ল্যাট বেড স্কিন এক্সপোজিং ইউজ এ ফিউ টাইপস অফ মেশিনারি। আচ্ছা, দ্য ফ্ল্যাট বেড স্ক্রিন প্রিন্টিং মেশিন ক্যান বি প্রিন্ট এনি কাইন্ড অফ ডিজাইন সাচ অ্যাজ শাড়ি, 3 পিস, ওড়না, বেডশিট, দেন ক্লথ। কারণ দেখো আমরা যে বাজারে সাধারণত বেডশিটগুলো কিনি, পানা মানে বুঝো পানা, মেয়েরা সাধারণত যখন তোমার এই সালোয়ার কামিজ কিনতে যায় তখন বলে 2.5 হাত পানা, 3 হাত পানা। এই পানাটা হলো কি তোমার অনেক যেটা তোমার পোস্তে বড়,
তো রোটারি স্ক্রিন তো আমি তোমাকে বলেই নিছি যে রোটারি স্ক্রিন একটা নির্দিষ্ট মেজারমেন্ট আছে 1018 বা 914, কিন্তু ফ্ল্যাট বেডে কি স্ক্রিনগুলো অনেক বড় না, এবং বেডশিটগুলো যখন করা হয় বেডশিটের এমনও তোমার ফ্ল্যাটের স্ক্রিন আছে যে একটা ব্লকেই একটা বেডশিট হয়ে যায়। দেখা যাচ্ছে তোমার ব্লকগুলো এত বড় বড় ব্লক, মানে একটা করে ব্লক মারে পুরো একটা বেডশিট হয়ে যায়। এই জন্য বলছি, এবং শাড়ি থ্রি পিসগুলো তুমি দেখবে যে তোমরা বাজারে যখন থ্রি পিস কিনতে যাও তখন কিন্তু একটা সার্টেন লেভেলে কেটে দেয়। খেয়াল করো তোমরা যখন গজ কাপড়গুলো সাধারণত মেয়েরা কেনো তখন দেখবে যে একটা সার্টেনে তোমরা যা বলো যে আমার আড়াই গজ কাপড় দেন, তুমি কিন্তু পুরো রোল কাপড়টা নাও না, তুমি কি আড়াই গজই ওই লোক করে কি কাটে। তার মানে কি এই কাপড়ে পানাগুলো অনেক বড়, বা বাংলা যেটা বলে বহর, এই বহরগুলো অনেক বড়, সেই জন্য এটা ফ্ল্যাট বেডে সুইটেবল। পরে আসো, এনি টাইপস অফ কাইন্ড অফ ফেব্রিক ক্যান বি প্রিন্টেড বাট ইন নিড ফেব্রিক শার্পনেস অ্যান্ড প্রিন্ট কোয়ালিটি ইজ গুড। এই গুডটা কেন? যে জিনিসটা স্লো ওই জিনিসটার কোয়ালিটি কি অবশ্যই ভালো হবে, কারণ তুমি এটা হাতের ভিতরে সব কিছু কন্ট্রোল করতে পারতেছো। দেয়ার ইজ নো পসিবিলিটি টু ব্রেক দ্য স্ক্রিন হোয়াইল দ্য মেশিন রানিং। দেখো এই মেশিনটা কি তোমার অনেক ধীরে ধীরে চলতেছে না, তার মানে স্ক্রিনটা ব্রেক হওয়ার পসিবিলিটি কি খুবই কম। Fabric print is done automatically by pressing the rubber squeegee in the frame on the frame। তার মানে কি দেখো এখানেও কিন্তু একটা তোমার স্কুইজি আছে যেটা কালার একবারে পিন করতেছে, আবার কালারটা কি করতেছে নিয়ে যাচ্ছে। Fabric print is done by ups and downs of the flatbed skin and fabric is printing slowly, so the possibility of coming out pinholes on the skin is lower than the rotary skin machine। সেম জিনিস, মানে পার্থক্য একটাই যে রোটারিটা অনেক স্পিডে প্রিন্ট হয়, ফ্ল্যাটটা অনেক স্লো প্রিন্ট হয়। দ্যাটস ওয়াই রোটারি প্রসেস লট বা ফল্ট করে অনেক বেশি আর ফ্ল্যাট বেডে অনেক কম। দেখো স্কিন প্রিপারেশন প্রসেস ইজ ইজিয়ার, অ্যাপ্রক্সিমেটলি এভরি স্কিন টেক্স 20 to 40 minutes টু এক্সপোজ। আচ্ছা আমরা এখন ফ্ল্যাট বেড থেকে চলে যাই। ফ্ল্যাট বেডে আর কোনো কোশ্চেন আছে কারো? আচ্ছা এই কালোটা আপনি রোটাইতে করলে সমস্যা কি? এটা ধরুন আপনি লোয়ার ম্যাশ ইউজ করছি, আমি এটা সম্ভবত আমি 40 বা 28 ইউজ করছি। তার মানে কি এই দেখেন আপনি এই যে এটার যে ম্যাশের যে স্পোরগুলো আছে এটা অনেক ছিদ্রগুলো অনেক বড় বড় থাকবে, বড় বড় থাকলে কি এই আপসানগুলো পাসিংটা কি অনেক তাড়াতাড়ি হবে। বাট আমি যখন এটা রোটাইতে যাব এর যদি 40 ম্যাশ দিই তাহলে এই পাসিংটা ভালো হবে না, মানে একটু দেখা যায় আপনি 2 মিনিট চলে স্ক্রিনটা ব্লক হয়ে যাবে। বাট এই যখন আমি পলিস্টার ম্যাশটা দিব ভাই তখন এই জিনিসটা সহজে ব্লক হবে না। আর আরেকটা থিং হলো রোটাইটা হলো আপনি কি করতেছে জাস্ট এই কলমের মতো কি করতেছে, আমার এখানে হাত আছে এই যে আঙ্গুল আছে, এটা কি করতেছে ও জাস্ট রোটেট করতেছে, মানে কি করতেছে অনেক দ্রুত করতেছে। তার মানে কি এটার সারফেস যে ফেব্রিকের সাথে যে তোমার কালারের যে কন্ট্যাক্ট, এই কন্ট্যাক্টটা কি করতেছে অনেক কম সময় থাকতেছে। খেয়াল করো তুমি, কারণ ও তো এরকম করে ঘুরতেছে কাপড়টা নিচ দিয়ে পাস হয়ে যাচ্ছে, তার মানে কি ও সারফেস কন্ট্যাক্টটা কি করতেছে অনেক কম সময় পাচ্ছে। আর ফ্ল্যাট বেডে কি আমার ঠিক এইভাবে মারতেছে, তার মানে কি ও সারফেস কন্ট্যাক্টটা অনেক বেশি পাচ্ছে। আর কোশ্চেন আছে ভাই? হ্যাঁ 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 ধরেন আপনার এই যে যেটা ভাই যেটা বলছে, ধরো সাপোজ এই কাপড়টা এটা হলো পিগমেন্ট পিন, আমি প্রিন্টিংয়ে আসবো, এটা পিগমেন্ট পিন, এটা তোমার রোটারিতেও করা যাবে, 1 টন কাপড় ফ্ল্যাটেও প্রিন্ট করা যাবে সেম ডিজাইনটা। এটা যদি আমি রোটারিতে প্রিন্ট করি তাহলে আমার সর্বোচ্চ সময় লাগবে এটা 1.5 ঘন্টা, সর্বোচ্চ 1.5 ঘন্টাতে আমি কাপড়টা প্রিন্ট করতে পারবো। আর ফ্ল্যাটে কাপড়টা প্রিন্ট করতে মিনিমাম আমার 5 থেকে 6 ঘন্টা সময় লাগবে। তাহলে আমার টাইম কোনটা সেভ হয়েছে? রোটারিটা সেভ হয়েছে। কস্ট কোনটা আমার বেশি? রোটারি, কিন্তু এটা আমার টাইমটা সেভ হয়েছে। টেক্সটাইলে একটা সময় করে গিয়ে তারা টাইমটা দেখে যে আমি কত কম সময়ে কত বেশি প্রিন্ট করতে। মানে একটা ছেলে বললো যে আমি ডাইংয়ে যাবো কেন, ডাইংয়ে টাকাটা অনেক বেশি, ওর মাইন্ডটা সেট আপ হয়ে গেছে যে আমি ডাইংয়ে যাবো কারণ ডাইংয়ে আমার টাকাটা বেশি, কারণ আমার মাইন্ড সেট আপটাই পাবে। তাই আমি এটা রোটাই মেশিন এই জন্য প্রিন্ট করবো যাতে আমার কস্টিংটা বেশি হলে গিয়ে আমার প্রোডাকশনটা বেশি হয়েছে। মানে ফ্ল্যাট বেডে যদি এটা আমি 6 টন কাপড় প্রিন্ট করতে চাই তাহলে 6 গুণন 6 36 ঘন্টা লাগবে, তার মানে আমার কি প্রায় 1.5 দিন লাগবে। আর যদি এটা আমি ফ্ল্যাটে রোটাইতে প্রিন্ট করতে চাই তাহলে আমি কি 6 গুণন 2, তার মানে কি আমার হাফ বেলা।
বাকি হাফ বেলা কি আমি ফ্রি পাচ্ছি না, তাহলে বাকি হাফ বেলায় কি আমি অন্য কাপড় প্রিন্ট করতে পারতেছি না? তাহলে আমি যদি তোমার 36 ঘন্টায় এই 6 টন কাপড় প্রিন্ট করি, আর যদি আমি 36 ঘন্টায় রোডাইতে প্রিন্ট করি, তাহলে 36 ঘন্টা আমার রোডাইতে কতটুকু প্রিন্ট হবে? মিনিমাম 15 টন কাপড় প্রিন্ট হবে। আর ফ্ল্যাটে হচ্ছে কত? 6 টন। দিন শেষে মালিক যখন কস্টিং দেখবে তখন আমার কি বলবে? তোমার রোডাইটাই বেটার। এটা হলো এটা। ওপেন গজের এটা হলো আপনার কোয়ান্টিটি বেস। সাপোজ যদি এটা আমার ভালো কোশ্চেন, এই কোশ্চেনগুলো করেন, ভালো লাগতেছে। সাপোজ এটা তোমার 100 কেজি কোয়ান্টিটি, তাহলে আমি এটা কিসে করব? ফ্ল্যাটে। সাপোজ এটা আমার 6 টন কোয়ান্টিটি, তাহলে আমি কিসে করব? রোটাই। ইজি কোশ্চেন, ইজি অ্যান্সার। হ্যাঁ, মানে একটা ডিজাইন করা থেকে শুরু করে স্ক্রিন ডিজাইন থেকে শুরু করে এটা তো একটা ডিজাইন, এই 100 কেজি কাপড়ের জন্য এই কাজটা কিন্তু ফিক্সড কস্টের মধ্যে, এটা আমি পরে ইউজ করতে পারবো। তাহলে এই 100 কেজি কি আমার নেওয়াটা ইকোনমিক্যাল হবে। কারণ এই যে আপনি রোটারি স্ক্রিনটা আপনি করছেন, এই একটা রোটারি স্ক্রিন আমি মিনিমাম 4 থেকে 5 বার ইউজ করতে পারবো। মেয়েরা যেমন আমি বলছি ইলেকট্রোপ্লেটিং যেমন তোমার হেয়ার রিমুভার দিয়ে তুলে ফেলে, এই রোটারি স্ক্রিনটাও আমি আমার 2টা সাহায্যে 3টা সাহায্যে ভাই তোলা যায় রোটারি স্ক্রিন। আমি যেগুলো জায়গায় চাকরি করছি, একটা জায়গায় তোমার এটা কি তোমার হাই স্পিডে একটা অর্ডার আছে, তোমার যদি এই অর্ডারটা তোমার আমি সাপোজ এখানে মারি, তোমার এখান থেকে ফুটা ওই দিক দিয়ে বের হয়ে যাবে গা, বিলিভ অর নট। মানে এই পরিমাণ এয়ার প্রেশার আর আপনার পানির ফোর্স, যে ওর সাহায্যে তোমরা যেটা নেল পালিশের রিমুভার দিয়ে তোলো, ওইটা ওই ওয়াটার স্প্রে মারলে এটা উঠে যায়। তাহলে বিলিভ করো এটা কি পরিমাণ স্প্রে মানে ওয়াটার ফোর্স থাকে। তোমার আমি বললাম তো এই হাতে লাগার সাথে আমার হাতে লাগছে, আমার এই নোক মনে যে পুরো মাংস উঠে গেছে, এরকম হয়ে গেছে। এই একটা থিং গেল। সেকেন্ড থিং হলো বা এটা একটা কেমিক্যাল আছে, এই কেমিক্যাল রিমুভারের মধ্যে একটা কেমিক্যাল আছে, এই কেমিক্যালটা তোমার হলো লঘু সালফিউরিক অ্যাসিড। এটা দিয়ে কতক্ষণ ভিজায় রাখার পরে যখন আমরা একটা হ্যান্ড গ্লোভস আছে, এই সার্জিক্যাল না কিন্তু একটা মোটা হ্যান্ড গ্লোভস আছে, এটা দিয়ে একটা কাপড় দিয়ে ঘষলে এটা উঠে যায়। তাই আমি কয়টা বলছি? 2টা বলছি। আর একটা আছে যেটা রবিন টেক্সে আছে, এটাতে লেজার আছে। যখন আমার এই স্ক্রিনটা রোটেট হবে সাথে সাথে কি করবে, এই লেজারটা যখন যাবে তখন যে ফিগারগুলো বাই হয়েছে এই ফিগারগুলোর সাথে সাথে রিমুভ হয়ে যাবে। হ্যাঁ, রিমুভ হয়ে যাবে, পুরো স্ক্রিনটা রিমুভ হয়ে যাবে। বল না, সমস্যা নেই ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে আপনার ওভেন কাপড়ে বা আপনি বলছিস যখন আপনার আউটলাইন শার্প হবে তখন আপনি ম্যাশ কি যাবে, হায়ারের দিকে যাবে। যেমন আপনি যেটা ধরছেন দেখেন এটা কি আছে, এই দেখো সাপোজ এই ফিগারটা আছে, এটা যদি আমি ম্যাশ সিলেকশন করি তাহলে আমি 155 ম্যাশ দেবো। এই দুইটাতে আমার 155 ম্যাশ দিলে আমার ডিজাইনের হয়ে যাবে। আমি 195 দেবো না, কারণ কি 195 দাম 16,000 টাকা ভাই, আর 155 দাম 10,000 বা 12,000। এটা আমাদের খেয়াল করতে হবে। যখন ওরা তোমার যারা এগুলাই সাধারণত ডিজাইন করে, ওদের দেখা যায় যে আমার এখানে যে ইনচার্জ আছে ওর চাকরি এক্সপিরিয়েন্স আমার বয়সের সমান, কিন্তু ও এই মিস্টেকগুলো করে। ওর কথা আপনি ডিজাইন দিচ্ছেন, আমি ডিজাইন করে দিছি, বাট কোনটা আপনার কস্ট সেভ হইতেছে কোনটা সেভ হচ্ছে না, এই জন্যই আমাদের রাখে ওইখানে। কারণ আমার কাছে যখন নিয়ে আসবে তখন আমি হয়তো এত কিছু যদি বুঝাই বলি যে এটা তাহলে ও মাইন্ড করবে যে আমি এতদিন ধরে চাকরি করি, স্যার আমার এমন শিখে দিয়েছে। আমি তা বলি না, আমি বলি যে তুমি এটা 155 করে এটা ভালো হবে, ও এটাই খুশি স্যার কোচ এটা ভালো হবে। কিন্তু আমি যেটা কেন বলছি এটা কিন্তু আমি এটা ডিসক্রাইব করতেছি না, বলে পরবর্তীতে এটা মাইন্ড করে বসবে। ঠিক আছে, যেমন এটা আছে 125 ম্যাশ বা 155 ম্যাশ করলে এটা এনাফ। আচ্ছা এখন দেখো এই ভিডিওটা একটু কাইন্ডলি দেখো, এই ভিডিওটা দেখো তারপরে কোশ্চেন করো। দেখো এটাকে বোঝো নাকি ভিডিওটা।
এই ভিডিওতে কি হয়েছে কেউ কিছু বুঝছো? বুঝো নাই? আচ্ছা দেখো, আমরা ফ্ল্যাট বেডে আর রোডাই থেকে কাপড়টা শুধু পিন করছি না, পিন করার পরে কি তোমার এটা কিউরিং করতে হবে। কিউরিং করা মানে কি, কালারটা ফিক্সড হতে হবে। যখন আমরা কাপড় যখন ভিজাই, গোসল করি, তখন আমরা কাপড়টা কি রোদে দেই না? রোদে কেন দেই? কাপড়টা শুকানোর জন্য। আর আমরা নর্মালি কি করি, কাপড়টা যখন আমরা ধুই, ধোয়ার পরে একটু নাইড়ে দিই, প্রথমে নাইড়ে দিয়ে পানিটা কি করে শুকায় যায়, শুকায় যাওয়ার পরে পরে এটা রোদে দিই। এক্স্যাক্টলি তাই, এটা লিখে রাখো। যখন আমি একটা কাপড় পিগমেন্ট পিন করব, তখন এটা কিউরিং করতে হবে। লেখো, পিগমেন্ট পিন্টের পরে কিউরিং করতে হয়, ডিসচার্জ প্রিন্টের পরে কিউরিং করতে হয়। তারপরে তোমার ডিসপার্স প্রিন্টের পরে সুপার কিউরিং করতে হয়। সুপার কিউরিং মানে এই যে এটা হলো তোমার লুপ স্টিমার। এখন যেটা ভিডিওটা দেখলা তোমরা, এটা হলো একটা লুপ স্টিমারের ভিডিও। তার মানে পিগমেন্ট পিন করলে এই কাপড়টা 110 টেম্পারেচার থেকে 150-60 পর্যন্ত কিউরিং করতে হয়। ডিসচার্জেও তোমার 120 থেকে শুরু করে 50-60। কিন্তু যখন তুমি ডিসপার্স যাবা, ডিসপার্সের টোটাল মেকানিজমটাই আলাদা। এটা তোমার সুপার কিউরিং করতে হয়, তার মানে সর্বোচ্চ হিট দিতে হয়, সেটা 180 টেম্পারেচারে এটা কিউরিং করতে হয়। তুমি যদি এটা অ্যাসিড পিন করো, অ্যাসিডে পরে কাপড় স্টিম করতে হয়। এই স্টিমটা হলো তোমার স্যাচুরেটেড। এই যে তোমার লুপ স্টিমার মেশিন আছে, এই লুপ স্টিমার মেশিনের মধ্যে দেখো এটা এর একটা স্টিম ইউনিট আছে। আবার ভিডিওটা দেখো, এই কাপড়টা যে এখানে ফ্রন্টে ঢুকতেছে, এখানে দেখো প্যারামিটার সেট করা আছে। তোমরা ভিডিওগুলো পরে ল্যাপটপে নিয়ে দেখো, এই যেখানে প্যারামিটার আছে দেখো, 140 টেম্পারেচার সেট করা আছে, 148 উঠছে, তার মানে একটু টেম্পারেচারটা বেশি উঠছে। আর এটা হলো তোমার চেম্বার। এই দেখো কাপড় এখানে ফিডিং হচ্ছে, তার মানে কি কাপড় ভিতরে ঢুকতেছে। এটা হলো একটা পিগমেন্ট প্রিন্টের কাপড়। পিগমেন্ট প্রিন্টের কাপড় আমি 140 টেম্পারেচারে কি করতেছি, এটা কিউরিং করতেছি। দেখো এসিডে তোমার স্টিম করতে হয়। রিঅ্যাক্টিভ প্রিন্টে স্টিম করতে হয়, রিঅ্যাক্টিভ প্রিন্টেও তোমার স্টিম করতে হয়। এখন আমার হাতের দিকে একটু খেয়াল করো কষ্ট করে। দেখো এটা হলো একটা গ্লিটার পিন, দেখে রাখো এটা একটা গ্লিটার পিন। তো এটা আমি কিসে পিন করব, ফ্ল্যাট বেডে আমার এটা সুইটেবল। এটা একটা গ্লিটার পিন। এটা হলো এটা নর্মাল একটা পিগমেন্ট পিন। দেখো এটা নর্মাল, আমি টাইপস অফ পিনগুলো কিন্তু বলে যাচ্ছি যে কি কি ধরনের প্রিন্ট হয়। এটা একটা পিগমেন্ট পিন। আচ্ছা, এটা রোটাইতেও করা যাবে, ফ্ল্যাটেও করা যাবে। দেখো এটা হলো পিগমেন্ট প্রিন্ট, বাট এটা নিয়ন প্রিন্ট। নিয়নটা হলো তোমার যেটা ইউভি লাইটে জ্বলে। তুমি যখন এটা ইউভি লাইটে নিয়ে যাবা, এই কালারটা জ্বলবে। জ্বলা মানে বোঝো, যেটা আলো হবে, এটা নিয়ন প্রিন্ট। এটা হলো তোমার একটা বার্ন আউট পিন। বার্ন আউট মানে এটা পোড়ায় ফেলছে। এই বার্ন আউট প্রিন্টের তোমার মেইন হলো কটন পার্টটা তোমার পুড়ে যায়, পলিস্টার পার্টটা থেকে যায়। এটা তোমার 60-40, 50-50, 65-35 এরকম কম্পোজিশনে, মানে তোমার যে পার্টটা, যে পার্সেন্টেজটা যত বেশি হবে কাপড়টা তত বেশি পুড়বে। এটা কেমিক্যাল দিয়ে তোমার পোড়ানো হয়। এটা হলো তোমার ডিসচার্জ পিন। দেখো এটা হলো তোমার ডিসচার্জ পিন। ডিসচার্জ, DISCHARG। এটা হলো তোমার রিঅ্যাক্টিভ প্রিন্ট। এটা তোমার রিঅ্যাক্টিভ প্রিন্ট।
এটা হলো তোমার অ্যাসিড প্রিন্ট, এটা 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 রিঅ্যাক্টিভ প্রিন্ট, রিঅ্যাক্টিভ। এটা হলো তোমার অ্যাসিড প্রিন্ট। এটা শুধুমাত্র বাংলাদেশে একটা ফ্যাক্টরিতে হয়, সেটা অ্যাপেক্স হয়, আর বাংলাদেশে কোনো ফ্যাক্টরিতে এটা করে না। এটা অ্যাসিড প্রিন্ট, অ্যাসিড অ্যাসিড ACID অ্যাসিড। এটা হলো তোমার ডিসপার্স প্রিন্ট, ডিসপার্স। হ্যাঁ বানাউট, এটা না, এই যে এটা দুইটাই বানাউট। এটা হলো ডিসপার্স প্রিন্ট। এখানে একটা ডিজিটাল হ্যাঙ্গার আছে, ডিজিটাল। এটা হলো তোমার ডিজিটাল রিঅ্যাক্টিভ প্রিন্ট, ডিজিটাল রিঅ্যাক্টিভ প্রিন্ট। রিঅ্যাক্টিভ প্রিন্ট কিন্তু এটা ডিজিটাল মেশিনে করছে। ডিজিটাল বাই কমপ্লেক্স ডিজাইন, আমি দেখাবো, ডিজিটালে ভিডিও আনছি। আচ্ছা এখন আমরা দেখাবো তোমার ওয়াশ মেশিনটা। দেখো একটু কাইন্ডলি দেখো, এই দেখো ওয়াশ মেশিনে কাপড় ফিডিং হচ্ছে। এটা হলো তোমার অ্যাসিড প্রিন্টে কাপড় ওয়াশ মেশিন। যেমন তোমার ডিসচার্জ কাপড় ওয়াশ করতে হয়, রিঅ্যাক্টিভ কাপড় ওয়াশ করতে হয়, ডিসপার্স কাপড় ওয়াশ করতে হয়, বার্ন আউট কাপড় ওয়াশ করতে হয়। এগুলো নোট লিখে রেখো। এটা হলো ভাই গ্লিটার, এটা গ্লিটার, এটা এটা অ্যাপেক্সে করা, আমার করা। সব লেখা আছে ভাই, এই দিনে সব কম্পোজিশন লেখা লেখা আছে। ওয়াশ মেশিন তোমার ডিসচার্জ কাপড় যেটা, এটা ওয়াশ করতে হয়। রিঅ্যাক্টিভ কাপড় যেটা, এটা ওয়াশ করতে হয়। অ্যাসিড কাপড় যেটা, এটা ওয়াশ করতে হয়। ডিসপার্স যেটা, এটা ওয়াশ করতে হয়। নিয়ন যেটা, নিয়ন, সেটা ওয়াশ করতে হয়। নিয়ন, নিয়ন কাপড়, নিয়ন প্রিন্ট যেটা, এটা ওয়াশ করতে হয়। বার্ন আউট যেটা, এটা ওয়াশ করতে হয়। ওয়াশ মেশিনটা খেয়াল করো, দেখো এখন দেখো এই পুরা মেশিনটা কি তোমার একটা কাপড় কি হলো, ওয়াশ হলো। দেখো এখন এই একটা কাপড় তোমার ওয়াশ করতে এই মেশিনে 46,000 লিটার পানি লোড দিতে হয়। ক্যান ইউ ইমাজিন? 46,000 লিটার পানির লোড দিয়ে এই কাপড়গুলো ওয়াশ করতে হয়। এই কাপড়গুলো যখন যদি আমি রিঅ্যাক্টিভ, সাপোজ তোমার এই কালারটা সাপোজ মনে করো রিঅ্যাক্টিভ প্রিন্ট, এটা রিঅ্যাক্টিভ প্রিন্ট, এটা মিনিমাম তোমার সর্বোচ্চ আমি 150 কেজি কাপড় চালাতে পারবো। 150 কেজি কাপড় চালানোর পরে দেখবে যে পুরো পানিটা ব্ল্যাকিশ হয়ে গেছে। তার মানে কি এই 46,000 লিটার পানি আমার ড্রেন আউট করতে হবে। ড্রেন আউট করে আবার 46,000 লিটার পানি কি করতে হবে, লোড দিতে হবে। তাহলে 1000 মিটার বা 1 টন কাপড় ওয়াশ করতে কয় হাজার লিটার বা কয় লাখ লিটার পানি লাগে, কল্পনা করো। বুঝছো কি বোঝো নাই? আর তোমরা, আমার একটা রিকোয়েস্ট আছে, সেটা তোমরা একটু শোনো।
তোমরা কোনো ফ্যাক্টরিতে গিয়ে হুটহাট একটা মেশিনের নাম বলে ফেলবা না যে এটা কি এই মেশিন। ইন্টারনেট পোলাপান যেগুলা যায় মেশিন বুঝুক না বুঝুক একটা মেশিনের সামনে দাঁড়ায় নিজের মন মতো একটা নাম বলে দেয়, এটা মনে হয় এই মেশিন, এটা মনে হয় এই মেশিন। এতে হয় কি যারা ফ্লোর লেভেলে অপারেটর সুপারভাইজার থাকে এরা তোমাদের নিয়ে তোমাদের আড়ালে হাসাহাসি করে। যারা বিএসসি করে আসছে ইন্টার্ন করতে আসছে একটা মেশিনের নামই জানে না, কারণ এটা তো সম্ভব না, কারণ তোমরা তো মেশিনগুলো কখনো প্র্যাকটিক্যালি দেখো নাই। আমিও তো ভাই টেক্সটাইল এখান থেকেই পড়ে গেছি, আমার এই ক্যাম্পাস থেকেই পড়ে গেছি, আমি তো মেশিন কখনো দেখি নাই। বাট এই জন্য তোমরা যখন ইন্টার্নিতে যাবা খুব কেয়ারফুল, একজনের সাথে একটা কথা যে মানে কোশ্চেন আস্ক করবা এটাও খুব কেয়ারফুলি আস্ক করবা, যাতে তোমার ভুল হবে এটা স্বাভাবিক, বাট তুমি যেন সবার সামনে হাসির পাত্র না হও। আমার মেইন যে আমি ভিডিওগুলো আনছি এই ভিডিওগুলো কিন্তু আমার নিজ হাতে করা। আমি কি জন্য আনছি, যাতে তোমরা অন্তত মেশিনগুলো দেখতে পারো যে এটা এই মেশিন, এটা এই মেশিন। সাপোজ রোটারি মেশিন তুমি যা বললে এটা তো ওয়াশ মেশিন, এটা তো তোমার স্ট্যান্ডার্ড মেশিন, তাহলে কিন্তু তুমি সবার সামনে হাসির পাত্র হয়ে যাবে। এই রিসেন্ট ইন্টারনি একটা পোলাপান এই সেম কাজগুলাই করছে, একটা মেশিনের সামনে গিয়ে বলতেছে এটা তো অমুক মেশিন, কিন্তু সেটা সেই মেশিন না। তখন হয় কি ওই ফ্লোরের যারা মানে নন টেক যারা পিপুল তারা কিন্তু যারা টেকনিক্যাল পিপুল বিএসসির লোক তাদের কিন্তু সহজে গ্রহণ করতে চায় না। এটা যুগ যুগান্তর থেকে চলে আসছে এবং এটা চলবে। এই জন্য তোমরা যখন কোনো জায়গায় যে কোশ্চেন জিজ্ঞেস করবা খুব কেয়ারফুল জিজ্ঞেস করবা। প্রত্যেকটা মেশিনে গায়ে দেখবা, আমি কি কোড বলে দেই, প্রত্যেকটা মেশিনে গায়ে দেখবা নাম লেখা আছে, স্ট্যান্ডার্ড মেশিন, কম্প্যাক্টিং মেশিন, জিমার মেশিন, কুয়েল মেশিন, নাম অবশ্যই লেখা। তার মানে কি তুমি নামগুলোকে দেখবা। ইন্টারনেটে গিয়ে আগে জিনিসগুলো অবজার্ভ করবা যে এটা কি মেশিন, তারপর তুমি কোশ্চেন করবা। তুমি হুটহাট করে এক জায়গায় যা কোশ্চেন জিজ্ঞাসা করবা না। হ্যাঁ, তাহলে কাপড়টা কি হলো, আমার কাপড়টা ওয়াশ হলো না। এখন দেখো কাপড়টা স্ট্যান্ডার্ড হচ্ছে, দেখো আমি স্ট্যান্ডার্ড মেশিনে ভিডিও করে আনছি। দেখো কিভাবে কাপড়টা স্ট্যান্ডার্ডে কি হয়, স্ট্যান্ডার্ডে কাপড়টা শুকায় প্লাস কাপড়টা সফেনার করে। সফেনার কেন করে, কাপড়টা হ্যান্ড ফিল সফট হওয়ার জন্য করে। দেখো দেখো এটা একটা ইয়ানডাইট কাপড়, ইয়ানডাইট কাপড় ফিনিশিং হচ্ছে। দেখো এই দেখো এখানে সব টেম্পারেচার সেট করা আছে। দেখো একটা স্ট্যান্ডার্ড মেশিন মিনিমাম 8 চেম্বার অথবা 10 চেম্বার হয়। চেম্বার মানে কি, প্রত্যেকটা চেম্বারে তোমার টেম্পারেচার কি করা যায়, সেট করা যায়। দেখো এখন যে স্ট্যান্ডার্ড মেশিনে কাপড়টা শুকাচ্ছে প্লাস সফেনিং হচ্ছে। হ্যাঁ এক গাদায় হ্যাঙ্গার নিয়েছে, আমি তো আনি নি, হ্যাঙ্গার অনেক কম হয়েছে, আরো আমার কাছে এত হ্যাঙ্গার হয়েছে। এত হ্যাঙ্গার দেওয়ালে মনে করেন যে মাথা পুরো আইলা যাবো, মাথা নষ্ট হয়ে যাবে। এটা কি, আপনার জন্য স্পেশাল কিছু আনছি, এটা আমি আপনি যার সময় দিয়ে যাবেন। তোমরা স্ট্যান্ডার্ড মেশিনটা কি বুঝছো? তাহলে স্ট্যান্ডার্ড মেশিনে বেসিক্যালি স্ট্যান্ডার্ড মেশিনের কাজটা কি বলো? ড্রাইও করতেছে, সফেনিংও করতেছে। এখন দেখো এখানে দুইটা পয়েন্ট আছে। কোনো কোনো ফ্যাক্টরিতে যখন ডাইং মেশিনটা কাপড়টা আনলোড মানে বোঝো কাপড়টা নামে, বা আমরা ওয়াশ করে কাপড়টা কি করি ভেজা ফেলাই। ভেজা ফেলানোর পরে যেসব কোম্পানি বা যেসব লোক অনেক এক্সপার্ট তারা করে কি কাপড়টা একই সাথে ড্রাই করে একই সাথে সফেনিং করে। তার মানে কি আমার প্রসেসটা কি সেভ হয়েছে? বুঝছো কি বোঝো নাই? কাপড়টা আমি সফেনিংও করলাম প্লাস কাপড়টা শুকাইলাম। আর কোনো কোনো কোম্পানিতে আছে যারা এক্সপার্টিজম কম বা শেডের ডিসিশন নিতে পারে, তখন করে কি কাপড়টাকে ডাই করে নেয়। কাপড়টাকে ডাই করলো পরে আবার কাপড়টা কি সফেনিং করলো, তার প্রসেস কোনটা কঠিন হয়ে গেল? হ্যাঁ, তার মানে কি তুমি কাপড় একবার ডাই করতেছো, কোম্পানির টাকা খরচ হচ্ছে, আবার কাপড় সফেনিং করতেছো, কোম্পানি কি আবার টাকা খরচ হচ্ছে। এটা দুইভাবে করা যায়। যদি সেফ জোনে থাকতে চাও তাহলে কাপড় আগে ডাই করবা পরে সফেনিং করবা। আর যদি বলো যে না আমি বি শিওর, আমি কনফিডেন্স আছে এই শেডটা আমার নষ্ট হবে না, তাহলে তুমি একবারে কাপড় সফেনিং করবা প্লাস ড্রাই করবা। সেকেন্ড দেখো লাস্ট অপশন কম্প্যাকশন, সব ভিডিও করে আনছি খালি দেখবা। এই ভিডিও এটা এওপির কাপড় দেখো কম্প্যাকশন হচ্ছে, দেখো মনোযোগ দিয়ে দেখো।
এখন এটা এই ভিডিও কি দেখছো সবাই? যে কম্প্যাকশনের কাজ কেউ বলতে পারবা যে কম্প্যাকশন আসলে কি করে? জিএসএম কন্ট্রোল করে, রাইট? আর হ্যাঁ রাইট, 3টে রাইট অ্যান্সার দিছে। আর কারো কোনো আইডিয়া আছে? আজকে সকালবেলা কে কে শার্ট আয়রন করে বসছো? কেউ আয়রন করে আসছো? কেউ আয়রন করো নাই? কেউ আয়রন করো নাই শার্ট? হ্যাঁ, কম্প্যাক্টিং মেশিনে অন টাইপ অফ আয়রন করে। এটা ভাই বাংলা কথা ভাই। এটা হলো দেখো কাপড়টা যখন তোমার স্ট্যান্ডার্ড থেকে নামতেছে তখন কিরম করে কুইজ হতে পারে না, এলোমেলো হতে পারে না। বাট কম্প্যাকশনে দেখো এখানে একটা ফেল্ট আছে, দেখো তোমরা খেয়াল করো, এই দেখো তোমার এই পোর্শনে ভিতরে এরকম মোটা কম্বল আছে, ওরা বাংলায় বলে ব্ল্যাঙ্কেট, মানে ইংলিশে বলে ব্ল্যাঙ্কেট, বাংলায় বলে কম্বল। এই দেখো এই কম্বলের সাহায্যে কি হচ্ছে, এই দেখো আবার খেয়াল করো একটু আপু বাইরে দেখো, এই যেখানে একটু এই দেখো কাপড়টা কিন্তু এখানে ফিট হচ্ছে। দেখো এই যে যেখানে ডিভাইসটা আছে না, এই ডিভাইস এর ভিতরে এইরকম দুইটা কম্বল আছে এরকম। এই কম্বলটা কি করতেছে, এই এই যে নিচের পোর্শনটা ও নিচে এভাবে রোটেট হচ্ছে, আর উপরেরটা কি করতেছে, উপরেরটা রোটেট হচ্ছে। তাহলে ঠিক মাঝখান দিয়ে কি করতেছে, কাপড়টা যাচ্ছে। কাপড়টা যখন যাচ্ছে তখন এই ফেল্টের একটা টেম্পারেচার আছে, এই টেম্পারেচারের সাহায্যেও কি করতেছে, কাপড়টা একবারে বাংলা যেটা আমরা বলি সই করতেছে, সই করতেছে। ঠিক কাপড়টা ও এবারে আয়রন করে দিচ্ছে, আয়রন করে কাপড়টা একবারে কোনো বলটায় যাচ্ছে না। আমরা যে বাংলায় বলি যে কাপড় তো বলটায় গেছে, ওরা টেক্সটাইল গার্মেন্টস যেটা নন টেকলো ওরা খালি বলবো স্যার কাপড় তো বলটায় গেছে গা, ঠিক বলটায় গেছে। এখন কিছু টেকনিক্যাল লিমিটেশন আছে, এটা তোমরা ইন্টারনেটে আমার জানার মধ্যে জানো না, সেটা আমি বলি। ধরো সাপোজ এই কাপড়টা ভেজা নামছে, এই কাপড়টা ভেজা নামছে, ভেজা আমার ইয়েতে পড়ে গেছে, ট্রলিতে পড়ছে। এখন কাপড়কে আমরা স্ট্যান্ডার্ডে লাগাবো না, স্ট্যান্ডার্ড দেখছো না তোমরা যারা ইন্টারনি করছো, স্ট্যান্ডার্ডে দেখবে যে পিন আছে, পিন, এই পিনে দেখবা কি দুইটা সেলবেস, এটা একটা সেলবেস, এটা কি একটা সেলবেস। এই দুইটা সেলবেস করে কি, ধরো এখানে এরকম পিন কাটা কাটা এরকম পিন আছে দেখবা। তো আমি দেখাই তোমার ভিডিওটা, তাহলে আর একটু বুঝবা। এই দেখো খেয়াল করো, খেয়াল করো, এই দেখো এই টেকনিক্যাল জিনিসগুলো কিন্তু তোমার কেউ শিখাবে না ভাই। এই দেখো এই যে এখানে এগুলা আছে না, এগুলা কিন্তু সব পিন, বি কেয়ারফুল, এগুলা সব এরকম ছোট 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 অসংখ্য পিন আছে, হাজার হাজার পিন আছে। এই পিনে যদি তুমি দুইটা সেলবেস, এই একটা সেলবেস এই একটা সেলবেস, দুইটা সেলবেসের যদি তোমার অ্যালাইনমেন্ট মাঝে বোঝো, অ্যালাইনমেন্ট বোঝো কেউ অ্যালাইনমেন্ট, দেখো আমাদের যে টাইলসগুলো আছে এই টাইলসের অ্যালাইনমেন্টগুলো কি এরকম সমান না, এরকম হয়েছে যে এই টাইলসটা তোমার এক জায়গায় লাগাইছে, এই টাইলসটি কম বেশি। তাহলে যখন আমার ভেজা কাপড়টা আমি স্ট্যান্ডার্ড মেশিনে লাগাবো, যদি আমার অ্যালাইনমেন্ট সেম না থাকে তাহলে কি হবে বলো তো, কে বলতে পারবা? ইন্টারনি করে আসছো বলো। যদি আমার পিনের অ্যালাইনমেন্ট সেম না থাকে, ধরো একটা কাপড় এগিয়ে গেছে একটা কাপড় একটু পিছনে গেছে, তাহলে কি হবে, কাপড়টা বোয়িং হবে। বোয়িং বোঝো? হ্যাঁ এই দেখো কাপড়টা আমার যাওয়ার কথা এইভাবে, দেখো একটু খেয়াল করো, কাপড়টা আমার এইভাবে যাওয়ার কথা, কিন্তু আমার যে অপারেটর আছে ও করছে কি একটা কাপড় একটু আগে লাগাইছে একটা একটু পরে লাগাইছে। তার মানে কি এই ভেজা কাপড়টা যখন ড্রাই হয়েছে তার মানে কি এইভাবে ড্রাই হয়েছে, তার মানে কি কাপড়টা তোমার টেকনিক্যালি বোয়িং হয়ে গেছে। এখন আমার এই ওপির কাপড় বোয়িং হয়ে গেছে, নিয়ে আসবো আমার কাছে যে স্যার আপনি কাপড় পিন করছেন বেকা করে বলে দেবো, কিন্তু আমার স্কিন কি বাঁকা, আমার স্কিন তো তোমার শোই ছিল, কিন্তু ও বোয়িংটা করছে কোন জায়গায়, স্ট্যান্ডার্ড। এই জিনিসগুলো কিন্তু তোমাকে কেউ শিখাবে না, ওরা কোনোদিনও তোমারে বলবে না যে ওরা কাপড় বোয়িং করে লাগাইছে। এই জন্য তোমরা যখন জব খেতে যাবা, যারা একটা ছেলে মনে বলো যে ফিনিশিংয়ে জব করার ইচ্ছা, কে বলছে আমার খেয়াল নাই, এই জিনিসগুলো খেয়াল করবা, টেকনিক্যাল জিনিসগুলো যে কাপড়টা বোয়িং লাগাচ্ছে কিনা। সেম তোমার কম্প্যাক্টিং মেশিনেও কিন্তু সেম, কম্প্যাক্টিং মেশিনে কাপড়টা কি করতেছো, তুমি শুকনা কাপড় লাগাচ্ছ, শুকনা কাপড় না, ওই শুকনা কাপড়েও দেখে যখন হোল আছে পিন আছে, পিনগুলো যদি একটু কম বেশি লাগাও তার মানে কি যদি অ্যালাইনমেন্ট সেম না থাকে তাহলে কাপড়গুলো কি এক সাইডে একটু বোয়িং হবে। আমি টেক্সটাইলের খুব ভাষা জানি না, তারপরে বলি দেখো কাপড় কি অর পার ওয়েবটা আছে না, এটা তো বুঝো, এটা পড়ছি ভাই 10 বছর আগে, বলিলে ধরে দিন আপনি। অর পার ওয়েবটা আছে, অর পার ওয়েব নিয়ে কি একটা কাপড় কি বুনন হয়েছে না, মানে কি কাপড় কি নিট হয়েছে না, তো তুমি অর্পের ধর অর্প মানে কি একটা এটা অর্প এটা ওয়েব, যেমন ওয়েবটা যদি বাঁকা হয় তাহলে অর্পটা কি বাঁকা হবো না,
হবে কি না? তার মানে কি তোমার পুরা কাপড়টাই কি করবে? বোয়িং হবে। এখন কাপড়টা তোমার 1 টন কাপড় পুরাটা বোয়িং হয়ে গেছে, এখন তুমি কি করবা বলো? কাপড়টা পুরা বোয়িং হয়ে গেছে, এই কাপড়টা তো গার্মেন্টসে যদি সাপোজ একটা গেঞ্জি কেন তুমি, এখন কাপড়টা তোরা গেঞ্জির এই সাইডে একটু নামছে এই সাইডে একটু উঠছে, ওটা কি ভালো লাগবে? তুমি নিবা? তার মানে কি কাপড়টা কি বাদ দিয়ে দিবা? তুমি বাদ দিয়ে দিবা? তুমি মার্চেন্ডাইজিং কেমনে করবে? তুমি বলতেছে আমি কাপড় বাদ দিয়ে দিব, 1 টন কাপড় কি বাদ দিবা তুমি? 1 টন কাপড়ের প্রাইস আমার আর তোমার 1 বছরের স্যালারির সমান, 1 বছরের বেশি হবে। আমি যে স্যালারি পাই আমার 1 বছরের এটা কাপড়ের দাম উঠবো না। তাহলে কি করবা? এই কাপড়টা তুমি আবার ওয়াশ মেশিনে অথবা স্ট্যান্ডার্ড মেশিনে এই কাপড়টা আবার ভিজাবা। ভিজাইলে কি কাপড়টা কি আবার আগের জায়গায় চলে আসবে না? বাঁকাটা আগের জায়গায় চলে আসে, ওই কাপড়টা তখন আবার শুকাবা। বুঝছো কি বোঝো নাই? কাপড়টা তোমার আবার ভিজাইতে হবে, ভিজাইলে কি করবে? ওই কাপড়টা আবার আগের জায়গায় চলে আসবে, আগের জায়গায় যখন চলে আসবে তখন তুমি আবার ওইটা সেম অ্যালাইনমেন্টে রেখে কাপড়টা কি করবা? ড্রাই করবা। এই দেখো এখন হ্যান্ড ব্লক, যেটা তোমরা যে জিনিসটা তোমরা ইয়েতে করো, ল্যাবে করা স্যারদের কাছ থেকে নাম্বার নাও, দেখো এটা হলো সেই হ্যান্ড ব্লকটা মারা। দেখো এটা মারো না ল্যাবে তোমরা? হ্যাঁ দেখো সেম দেখো প্রেশার মারতেছে, দেখো কয় টান করে দিতেছে, দেখো মিনিমাম 3 টান 4 টান করে দিতেছে। হ্যাঁ বুঝি নাই কি? হ্যাঁ সব আছে, অ্যাপেক্স তো মনে করেন আপনার সব আছে, শুধু স্পিনিং নাই। হ্যাঁ এটা জন্য স্ট্রাইক অফ সাবমিট করে অ্যাপ্রুভালের জন্য, যেমন এগুলো তো আগে আপনার স্ট্রাইক অফ সাবমিট করছে, কইরা বাইরের কাছে পাঠাইছে, পরে অ্যাপ্রুভাল দিছে। এটা দেখো তোমার আর্টওয়ার্ক, এটা হলো তোমার আর্টওয়ার্ক, এটা এই যেভাবে প্রিন্ট করলো। আর এটা হলো তোমার ডায়ার, এটা হলো তোমার একটা সেমি ডায়ার মানে কি আপাতত কালারটা কি করতেছে? শুধু শুকায় যাচ্ছে। দেখো লাস্ট অন একটা ভিডিও দেখাবো, এই মেশিনটা শুধু বাংলাদেশে একমাত্র রবিনটেক্সে আছে, আর বাংলাদেশে কোনো ফ্যাক্টরিতে নাই। এই মেশিনটার দাম মাত্র 33 কোটি টাকা, ঠিক আছে? মাত্র 33 কোটি টাকা এই মেশিনটার দাম। এটা মাত্র রবিনটেক্সে আছে এবং এটা আমরাই যা চালু করছিলাম। দেখো মেশিনটা দেখো, এটা হলো বর্তমান আমার জিএম স্যার, যার আন্ডারে আমি অলরেডি 3টে ফ্যাক্টরিতে জব করতেছি। উনি বুটেক্সের কেমিস্ট্রিতে এক্সপার্ট আর কি। দেখো এটা একটু সাউন্ডটা দিলে ভালো হয়, এটা সাউন্ড দেওয়া যাবে? আচ্ছা ঠিক আছে। এটা বাংলাদেশে কোনো ফ্যাক্টরিতে নাই, একমাত্র রবিনটেক্সে আছে। দেখো এটা তোমার হলো MS লারিও মেশিন, এটা হলো ডিজিটাল রিঅ্যাক্টিভ প্রিন্ট, এটা রবিনটেক্স। এই দেখো কোনটা ধর তুই। দেখো ভিডিওটা সুন্দর করে দেখবা, এই ভিডিওটা ভাই এই মেশিনে কোনো জায়গায় দেখতে পারবা না বাংলাদেশে। আচ্ছা আমি বলবো, স্যার কথা বলতেছে তো, স্যারের সাথে আমি চাকরি করি ভাই, আমি জানি স্যার কি বলবো, আমি বলে দিব তোমাদের। তোমরা ভিডিওটা আগে দেখো। এটা তোমাদের যে মেয়েদের 3 পিস প্রিন্ট হচ্ছে, যেটা তোমরা বাজারে বলে ইন্ডিয়ান পাকিস্তানি, তোমরা 2,500 টাকা দিয়ে কেনো, কিন্তু এটা আমরা বাংলাদেশে প্রিন্ট করি। প্রিন্ট করার পরে এই যেগুলো তোমরা কেনো 2,500 টাকা, কিন্তু এটা প্রিন্ট করতে খরচ হইতেছে মাত্র গজে 65 টাকা। তোমরা ওটা 2,500 টাকা দিয়ে বাজার থেকে কেনো, তোমাদের বলে এটা কাশ্মীরের 3 পিস পাকিস্তানি লন, কিন্তু এটা বাংলাদেশে প্রিন্ট। এই দেখো এগুলো 3 পিস কেনো তোমরা, দেখো তোমাদের পাকিস্তানি 3 পিস মাত্র 65 টাকা করে গজ ভাই প্রিন্ট করছি। আর একটা 3 পিস নেয় 2,500, 3,000, 3,500 টাকা করে নেয়। এটা 3 পিস আর হলো আপনার এই যে কামিজ পাট করে প্রিন্ট করে সাথে একটা শিফনের অন্য দিয়ে প্যাকেট করে দেয়, বাজারের দাম হলো 2,500, 3,000 টাকা। আর এটা যখন একটা 3 পিস প্রিন্ট করতে সব দিয়ে কাপড় দেওয়া মাত্র 400 থেকে 500 টাকা লাগে সর্বোচ্চ, বেশ হলো 2,500, 3,000 করে একটা 3 পিস। আর এরা তো বাজারে যায় দেয়, মানে পাকিস্তান দেখলে একটা আর্টওয়ার্ক ঢুকায়, নায়িকার ছবি ঢুকালে মাথা নষ্ট, যেটা তো কেনাই লাগবে, দাম হলো।
ভাই ভিডিওটা একটু খেয়াল করো, একটু কেয়ারফুলি খেয়াল করো, দেখো ভাই। এটা হলো মেইন মেশিন। দেখো আমরা রোটারি মেশিনে কালার কয়টা করছি খেয়াল আছে কারো? 12টা। আর এই মেশিনে কালার হলো 204টা। এই মেশিনে 204টা হেড আছে, তার মানে 204টা হেড দিয়ে এট এ টাইমে কি হয় কালারগুলা আসে। তার মানে আমি যদি সাপোজ এখানে একটা ছবি তুলি, আমি হুবাহুব যেভাবে ছবিটা তুলবো হুবাহুব সেম ছবিটা বের হবে, একটুও কালার কি হবে না, কম বেশি হবে না। দেখো পুরা মেশিন তোমার সেন্ট্রাল এসি করা, এই দেখো পুরাটা মেশিন এসি করা। ভিডিওটা কি দেখবা না চলে যাব? কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, স্ক্রিন নাই এখানে কোনো, ভালো কথা বলছে। এই মেশিনে কিন্তু কোনো স্ক্রিন করতে হয় না, কিছুই করতে হয় না। এই মেশিনে রোটার স্ক্রিনও লাগে না, ম্যাশের স্ক্রিনও লাগে না, কিছুই লাগে না। একটা আধ্যাত্মিক মেশিন, কিছুই লাগে না। কাপড় দিবা, কাপড় প্রিন্ট হয়ে যাবে, যা দিবে তাই প্রিন্ট হবে। কারো কোশ্চেন থাকলে বলো। হ্যাঁ ভাই আমি কথা শুনি না, পিছনে বাইরে একটু চুপ করেন ভাই, আমি কথাটা শুনতেছি না। এই যে আমি বললাম যে ধরো সাপোজ এখানে ধরো তোমরা কয়জন মানুষ আছো, সাপোজ 50-60 জন মানুষ আছো, 60 জন মানুষে কি জামার কালার আলাদা না? তার মানে ওই 60 জন সাপোজ ধরো এই মেয়েরা ধরো বিভিন্ন কালারে কাপড় পরে আসছে, তোমরা বিভিন্ন যে কালারে কাপড় পরে আসছো এটা ওই কালারে প্রিন্ট হবে।
মানে এই তোমার MS লালিওটা ওয়ান টাইপ অফ জীবন্ত জিনিস, তুমি চোখে যা দেখবা এটা সেম তাই প্রিন্ট হবে, এখানে কোনো স্ক্রিন করতে হবে না, কোনো স্ক্রিনের ঝামেলা নাই, জাস্ট তোমার এখানে মেইন হলো তোমার ডিজাইনার। সাপোজ আমি যে তোমাদের ছবিটা তুলছি, আমি যে রবিনটেক্সে চাকরি করতাম, তোমাদের এই ছবিটাই ক্যাম্পাসে পাঠাইতে পারতাম, হুবহু যে যেমনে বসে আছো, যে যেমনে বোরকা পরে আছো, যে যেমনে পাঞ্জাবি পরে আছো, যে যেমনে শার্ট, হুবহু ওই কালারটাই আসতো, একটু কম বেশি হতো না। বুঝছো কি বোঝো নাই? তার মানে ওটাতে 204টা হেড আছে, ওই তোমার 8টা হলো তোমার কালার, বেসিক কালার হলো 8টা, এই 8টা কালার যেমন তোমার সাপোজ মনে করো যে রেড আর ইয়েলো, রেড আর ইয়েলো দিয়ে কি কালার হয় কেউ জানো? রাইট, অরেঞ্জ। তাহলে রেড আর ইয়েলো দিয়ে কি হচ্ছে আমার অরেঞ্জ হচ্ছে, তার মানে আমার বেসিক কালার ওখানে আমার কি যে আমরা পড়ছিলাম না RGB ROB কি পড়ছিলাম না অনেক কিছু, তো আমরা অনেক আগে পড়ছিলাম মনে নাই। সেম তোমার বেসিক কালার যেটা প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, এরপরে কোনো কালার আছে নাই। তাহলে আমার এখানে বেসিক কালার কয়টা আছে? 8টা। যেমন আমরা বলি CMYK, CMYK মানে কেউ বোঝো? সায়ান ব্ল্যাক, তার মানে কি সায়ান হলো সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো, ব্ল্যাক, এটা হলো তোমার CMYK। তার মানে কি আমার এই ডিজিটাল কালারে এই 4টা কালার কি আছে? কমন আছে, আর এক্সট্রা যেটা কালার ওইটা দেওয়া আছে। তার মানে কি এই কালারগুলাই একটার সাথে একটা যুক্ত হয়ে সব কালারগুলো কি অটোমেটিক মেশিন ডোজিং থেকে কি করতেছে, এটা ও অটো প্রডিউস করতেছে। বুঝছো কি বোঝো নাই? হ্যাঁ, 8টা কালার আপনি ফিক্স করে রাখতে হবে। হ্যাঁ, ফিট করে ও কম্বিনেশন করে নিয়ে নেবে। এই ডিজাইনার আপনি ডিজাইনার যখন আমি সাপোজ এই ছবিটা তুলছি, ডিজাইনার এখন এখানে আমার রেজুলেশন আছে, বুঝছো? রেজুলেশন তোমার হলো 360, 720 এভাবে রেজুলেশন আছে। ডিজাইনার রেজুলেশন করে তোমার এটা ছেড়ে দিবে, ঠিক হুবহু দেখবে যে ওইটাই প্রিন্ট করে চলে আসবে। এখন যে এটা বিভিন্ন কোম্পানিগুলো করে, সাপোজ তোমার মনে করো যে ও বায়ার মনে করো যে ফ্যাক্টরির তোমার ম্যানেজার, সিনিয়র ম্যানেজার এদের নিয়ে ফ্লোরে ভিজিটে গেছে। এখন অ্যাডমিনে একটা লোক করছে কি অনেক দূর থেকে একটা ছবি তুলছে, ওর ছবি তুলছে, ও জানেই না। ও তো এখন মনে করো মিটিংয়ে গেছে, মিটিংয়ে যায় তোমার নর্মাল মিটিং করতেছে, খাচ্ছে, খাওয়ার পরে দেখবে যে ওর ছবিটা এই চেস্টে বসায় না, ওরে গেঞ্জিটা গিফট করছে। তার মানে কি ও একটু ইমপ্রেস হবে না? আরে ভাই আমি গেলাম হলো অডিটে, আমার ছবি তুলে এত সুন্দর দিয়েছে। ওর কিন্তু মেন্টালি এটা কি হবে, ওই কোম্পানির প্রতি একটু সফট কর্নার থাকবে। মানুষ কি কোনো জিনিস পাইলে কি তার প্রতি একটু সফট কর্নার হয় না? ধর আমি এনে এসে মাগনা স্পিচ দিতেছি, আমার কিন্তু কোনো সফট কর্নার তোমাদের প্রতি নাই, মাগনা এসে বগর করতেছি, একটু পরে চলে যাবো, আর হয়তো কোনোদিন ক্যাম্পাসে আসবো কিনা আমি এটাও জানি না। বাট ও কিন্তু কি করবে, ওর মেন্টালি একটু হ্যাপি হবে, এর শালা আমি এনে ফ্লোরে গেলাম। এই কোম্পানিগুলো যাদের এই যে ডিজিটাল এই মেশিনগুলো আছে তারা এই সুবিধাগুলো এখন নেয়। ওরা করে কি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বাইরের ছবিগুলো তুলে করে কি এটা চেস্ট প্রিন্টে বসায় বা সাবনিমেশন প্রিন্টে, গেঞ্জি তো তোমার রেডিমেড গেঞ্জি তো সব ফ্যাক্টরি থাকে, ওরা সাবনিমেশন একটা বসায় কাপড়টা প্রিন্ট করে দিল। ও তো এটা দেখা ব্যাপক খুশি, না তাহলে তো আমার এনে কাজ দিয়ে দেবো, এটা তো কাপড় এত ফাস্ট। কিন্তু এটা যে আমি এই মেশিনে প্রিন্ট করলাম এত কিছু করলে, এটা তো আর জানার দরকার নেই। এই GMS-এ ভাই এই কাজটা আগে করতে আশরাফ স্যার, কোনো বায়ার ভিজিটে গেছে, বায়ার জানেই না, বায়ারের ছবি টবি তুলে সাদা একটা গেঞ্জি দিয়ে বসায় টসায় বাইরে গিফট করলো, যাওয়ার সময় বায়ার খুলে দেয় যে নিজের ছবি। আর বায়ার যদি বাঙালি আমাদের মতো হয় তাহলে তো মনে করো যে ওই কোম্পানিতে কাজ দিবই, যে কাজ দিলেই গেঞ্জি পাবো, কাজ দিলেই গেঞ্জি পাবো, বুঝলো না? এটা একটা টেন্ডেন্সি থাকে বাঙালি করে। MS লারিও, এটা ইটালিয়ান মেশিন। MS লারিও, এটার প্রাইস হলো 3.2 মিলিয়ন ইউরো। এখন আমরা একটু শর্টকাটে আসি। অনেক এক্সপেন্সিভ মেশিন ভাই। এই দেখো ফ্ল্যাট বেডের এগুলো কিন্তু আমি আলোচনা করছি, রিপিটগুলো আলোচনা করছি। কোনো কিছু স্কিপ হলে, চোখের আড়াল হলে আমারে বলবা যে আমি এটা বুঝি নাই, আবার বুঝান। এখন দেখো আমরা যখন একটা স্ট্রাইক অফ হ্যান্ডে স্ট্রাইক অফগুলো মারি, তোমরা হ্যান্ড পিনগুলো দেখছো না, কতক্ষণ আগে দেখাইছি। এটা সাপোজ আমি এটা বাইরের কাছে কি করব, সাবমিট করব। বাইরের কাছে আমি সাবমিট করবো না, এটা বাইরের কাছে আমি কেন সাবমিট করব, এটা আমি অ্যাপ্রুভালের জন্য। সবগুলোই যদি আমি বড় স্ক্রিনে মারি তাহলে আমার কি খরচ অনেক বেশি না? এজন্য আমরা প্রথমে করি কি A4 সাইজে আগে হ্যান্ডে মারি। হ্যান্ডে মারার পরে যখন আমি কাপড়টা ডেলিভারি দিব তখন আমি এই প্যারামিটারগুলো সাধারণত খেয়াল করব। যেমন কি লিখছে, রিপিট হাইট অ্যান্ড উইথ, এই কথাটা আমি কি বলছিলাম যে ডিজাইনের রিপিট আছে, এই রিপিটটা আমি চেক করবো যে বায়ার যে আমার এটা 32 cm দিছে না 16 cm দিছে না 18 cm দিছে, এটা আমি কি করবো আগে। এটা হলো মার্চেন্ডাইজার কে হতে চাইছিলা,
এই মার্চেন্ডাইজারে ভালো করে দেখো, এই জিনিসগুলো তোমারে যখন বাইরের কাছে তুমি পাঠাবা তখন তোমার এই জিনিসগুলো খেয়াল করতে হবে। কারণ তুমি একটা যদি দেশে বাইরে পাঠাও, সুইডেন পাঠাও, জার্মানি পাঠাও, এটা ডিএসএলে পাঠাতে হয়। একটা ডিএসএলে এরকম একটা স্ট্রাইকও পাঠাতে 3,000 3,500 টাকা লাগে। তুমি কিছু চেক না করে দিয়ে দিলা, মানে বায়ার পাওয়া মাত্রই দেখলো যে রিপিট ঠিক নেই, আছে 32 সিএম, তোমার আছে 30 সিএম, বাইরের রিজেক্ট, তার মানে ওয়ার্ড দেখবেই না। যখন কোম্পানির কাছে তুমি রিজেক্ট খাবা তখন তোমার যে বস আছে সে বলবো না যে তুমি তাহলে কি চেক করে দিলা, চেক করছিলা? তুমি বলো যে না স্যার, এই জিনিসগুলো চেক করবা। দেখো এখানেই বলছে যে কালার পজিশন, তার মানে কি যে ভাই যেটা বললো যে আমার প্রত্যেকটা কালার কি ওই জায়গায় পড়বে, ধরেন এটা তোমার মনে করো যে 5 কালার ডিজাইন, এখন যদি তোমার এই জায়গায় এই কালারটা যদি এই জায়গায় বসে তাহলে কি ডিজাইন হবে? হবে না। এই জন্য কালার পজিশনটা চেক করতে হবে। তারপর কি চেক করতে হবে? ফেব্রিক পিন কালার শেড উইথ স্ট্যান্ডার্ড। এটার কি অবশ্যই একটা আর্টওয়ার্ক ছিল না তোমাদের, কিন্তু আর্টওয়ার্কগুলো আমি একটু আগে দেখাইছিলাম, দেখাইছি, দেখো আমি আমার কাছে আছে। এই দেখো এই আর্টওয়ার্কের সাথে তোমার ডিজাইনটা কি আছে না, মিল আছে কি না, তোমার এটা কি করতে হবে? অবশ্যই চেক করতে হবে। যদি চেক না করে পাঠাও তাহলে কি তুমি রিজেকশনের পসিবিলিটি তোমার 100% থাকবে। তারপর দেখো কি লিখছে, ব্লিডিং ইফেক্ট। আমি এটা ভিডিওতে তোমার স্লাইড আছে আমি দেখাবো। ধরো সাপোজ তোমার কাছে এই ভাই যেটা কোশ্চেনটা করছিল যে এত শার্প ফিগার যদি না আসে মানে কি এটা তো মানে আউটলাইনটা অনেক শার্প, বাট এই ভিতরেটা কি অনেক সলিড পোর্শনটা না বড়, দেখা যায় এই সলিড পোর্শনটা এটা কি করছে, খেয়ে ফেলছে, মানে বাংলায় যেটা ওরা মানে ফ্যাক্টরি লোকজন এটা তো ভাই খাইয়ে দিচ্ছে, সাইজ এটা খাইয়ে ফেলাইছে। তার মানে কি এই কালারটার উপরে উঠে গেছে। তার মানে কি যখন একটা কালারের সাথে সাথে পাশাপাশি থাকে তখন কালার ঠিক, যখন একটা কালার উপরে ওভারল্যাপিং হবে তখন কি এটা একটা থার্ড কালার আসবে না? এটা কি থার্ড কালার কি বুঝো তোমরা? হ্যাঁ রাইট, মিক্স হয়ে যায়, তখন কি এটা ব্লিডিং আসবে। তারপর কি লিখছে দেখো, আউটলাইন অবজেক্ট শার্পনেস থিকনেস অ্যান্ড বোল্ডনেস, যেটা ভাই বলছে যে এত শার্পনেস কি আমি রাখতে পারবো, সেক্ষেত্রে তোমার কি স্ক্রিনে যে ম্যাট সিলেকশনটা আছে ম্যাট সিলেকশনটা কি আমার প্রপার করতে হবে। পরে কি লিখছে দেখো, অবজেক্ট শেপ অ্যান্ড সাইজ, তার মানে কি তোমার এখানে ধরো আছে কলাটা এইটুক, সাপোজ এই কলাটা তোমার 2 cm, তুমি এই কলাটা দিয়ে দিচ্ছ 2.5 cm, তাহলে কি এটা শেপ ঠিক আছে? ঠিক নাই। বাইরে কিন্তু তোমার এটাও খেয়াল করবে। তারপর আছে হাফ টোন অ্যান্ড গ্রেডিয়ান ইফেক্ট। এই দেখো গ্রেডিয়ান মানে কি বুঝো কেউ? গ্রেডিয়ান মানে গ্রেডিয়ান বুঝো? গ্রেডিয়ান হ্যাঁ রাইট, গ্রেডিয়ান হলো তুমি আজকে এখন ইয়েতে যাবা, যার হলে যাবা বা হোস্টেলে যাবা, যায় একটা পেন্সিল দিয়ে এরম দাগ দিবা, দাগ দিয়ে এটা আঙ্গুল দিয়ে এরম করবা, পেন্সিল আছে না 2B পেন্সিল দিয়ে একটু দাগ দিয়ে আঙ্গুল দিয়ে এরম করবা, দেখবে যে এটা একটা গ্রেডিয়ানের মতো হয়ে গেছে, মানে ডিপ থেকে লাইটের দিকে চলে গেছে। দেখো এই ডিজাইনটাও কিন্তু তাই, খেয়াল করো এই ডিজাইনটাও তাই। এই দেখো তোমার এই যে ফিগারটা আছে এটা কিন্তু ধীরে ধীরে প্রথমে বসবে, প্রথমে কিন্তু সলিড ছিল, সলিড থেকে ধীরে ধীরে কি গেছে লাইটের দিকে, তার মানে এটা একটা গ্রেডিয়ান ইফেক্ট। কেমনে জানি হ্যাঙ্গারগুলো মিলে গেছে, এনে কথাও যেটা বলছি হ্যাঙ্গার এগুলো আছে, এগুলো কিন্তু দেখে আসি নাই, কিন্তু আমি কিছুই দেখিনি। থিক অ্যান্ড থিন অ্যান্ড স্ল্যাব ইফেক্ট। স্ল্যাব ইফেক্টে তোমার সাপোজ মনে করো যে এটা হলো একটা সিঙ্গেল জার্সি কাপড়, কিন্তু মার্চেন্ডাইজিং যারা আছে তারা শুনে রাখো, ম্যাক্সিমাম তোমার কোম্পানিগুলো কি কম বিয়ানের সুতা নেয়, কম আর কাট তো বোঝো নাকি? কম আর কাট কি? হ্যাঁ তার মানে কি আপনি তোমার বাইরের কাছ থেকে যখন অর্ডার নেয় তখন করে কি যে আমরা কম সুতা দিয়ে আপনাকে দিমু, মানে কি ভালো সুতা দিমু, আর দেওয়ার সময় কি দেয়? কাঠ সুতা দেয়। কাঠ সুতাটা কি করে আবার ইন্ডিয়ান 4th গ্রেডের কাঠ দেয়, যেটা দেখা যায় তোমার মানে কম কিন্তু আসলে এটা কি কাঠ, তখন করে কি এখন কি অনেক কিছু টেক্সটাইলে করা লাগে। এখন হলো শর্ট স্টেপল আর লং স্টেপল বোঝো? আমি অনেক আগে পড়ছিলাম তো, ভুল হলে বলে দিও। শর্ট স্টেপল যেটা তোমার এই ছোট স্টেপল, যখন একটা সুতা হয় তখন যদি তোমার বারবার ছোট সুতা হয় তখন কি এই ইফেক্টটা বেশি হবে, না যদি বড় তোমার স্টেপলগুলো হয় ওই ইফেক্টটা বেশি হবে? বলো তো, বড়তে কি ইফেক্ট বেশি পড়বে? ছোটতে পড়বে, রাইট। যেমন তোমার লো প্রাইজের সুতাগুলো কেনে তখন ওরা করে কি তোমার শর্ট স্টেপলের সুতাগুলো কেনে, মানে জুট বোঝো, জুট যেগুলা সুতার চলে না তখন করে কি ওগুলো আবার রিসাইকেলিং করে ওগুলো আবার তুলা বানায় ছোট স্টেপল নিয়ে এই সুতাগুলো যখন করে তখন এই সুতাগুলো করে কি কাপড়ের ভিতরে গিট আকারে থাকে, স্ল্যাব, রাইট, এটাই হলো তোমার স্ল্যাব, এটাই বলছে। তারপর দেখো কি বলছে, পিন পেনিট্রেশন লেভেল। এই দেখো এটা বুঝছো, এটা ডিসচার্জ পিনটা কি হয়? ডিসচার্জ মানে কি জানো? হ্যাঁ ডিসচার্জ মানে হলো যে জায়গায় আছে ওরে ও সরায় দিবে, সরায় যায় ওই জায়গাটাতে ও বসবে, এটা হলো তোমার ডিসচার্জ পিন। তার মানে কি এখানে কি পেনিট্রেশন হয়েছে না?
তার মানে কি তোমার এখানে ধরো পেনিট্রেশন বেশি হয়েছে, আবার ধরো এখানে পেনিট্রেশন নাই, তাহলে ওটা কি ভালো লাগবে? এটা কেন হবে? যদি জিএসএম তোমার আপ ডাউন থাকে, আমি এটা দেখাবো, স্লাইডে আমার আছে, আমি দেখাবো তোমাকে। ধরো সাপোজ এখানে জিএসএম তোমার 150, এখানে জিএসএম 100, তাহলে পেনিট্রেশন কোথায় বেশি হবে? রাইট, 100তে বেশি হবে, কারণ 100তে জিএসএমটা কম আর পেনিট্রেশনটা বেশি হবে, এটা বলছে। এই যে বোয়িং অ্যান্ড স্কুইং, আমি কিন্তু আগেই বলছি যে কাপড় যদি স্ট্যান্ডার্ডে ঠিক মতো না লাগায় সেক্ষেত্রে কী হবে? বোয়িং হবে। তারপরে পিস আনইভেননেস, তার মানে কি এটা মানুষ, তো এটা কারা মারে? হ্যান্ড ব্লকটা কারা মারে? মানুষ মারে না? তা আমি যদি তোমার 4টা ব্লক মারি, এই 4টা ব্লকে যদি আমার হ্যান্ড প্রেশারটা সমান না থাকে তাহলে কি ফিগারগুলো ঠিক থাকবে? থাকবে না কিন্তু, তখন কি আনইভেননেস হয়ে যায়। তারপর দেখি লিখেছে ডিজাইন রেজিস্ট্রেশন অ্যান্ড সেটিং আউট, তার মানে কি তোমার মনে করো যে এখানে এই ফিগারটা পড়ার কথা, এই ফিগারটা একটু সরে বললো, তাহলে কি এটা সেটিং হবে? সাদা জায়গা বের হয়ে যাবে, এটা বলছে সেটিং আউট। তারপরে ফেব্রিক টাইপ অ্যান্ড কম্পোজিশন, এটা তোমার দেওয়ার কথা সিঙ্গেল জার্সি, তুমি এক রাতে দিয়ে দিছো, তাহলে কি হবে? হবে না। তাহলে তোমার যে ওয়ার্ক অর্ডার শিট আছে, ওয়ার্ক অর্ডার শিটে তোমার টু দ্য পয়েন্টে যা যা আছে সেটাই তোমার কি করতে হবে? সাবমিট করতে হবে। এখন জিএসএম টিএসএম এগুলো আছে, এগুলো দেখছো, এই দেখো এগুলা কিন্তু তোমাদের আগে বলে রাখছিলাম, এই দেখো এখানে লেখা রাখছে সব কিছু। হ্যাঁ, এই যে তোমার এই যে 600 700 800, এগুলো তোমার হলো এটা ফ্ল্যাট বেডের তোমার স্ক্রিনের ফ্রেম আছে, বুঝছো? ফ্ল্যাট বেডের ফ্রেম, সাপোজ মনে করো যে এটা ফ্ল্যাট বেডের ফ্রেম, ফ্ল্যাট বেডের ফ্রেমের এখানে তো অ্যালুমিনিয়াম বেস, এখানে ধরো একটা ফ্রেমে বাদ গেছে, এখানে একটা বাদ গেছে, তাহলে এই পোর্শনটা তোমার বাদ গেছে না? স্ক্রিনটা এঙ্গেপ হবে কি মাঝখান থেকে না? দেখো এই সেম জিনিসটা এখানে বলছে যে ফ্রেমের উইথ আছে 1170, বা ডিজাইন উইথ কত? 1000 mm, তার মানে কি 1170 আছে ঠিকই, বাট আমি 1000 mm এই জন্য করতে পারবো কারণ আমার দুই সাইডে তো বর্ডার আছে না? বর্ডারটা কি আমার বাদ দিতে হবে না? এটা হলো এটা। এই দেখো এখনো তোমার হলো এসিড পিন, তারপরে যে পিগমেন্ট পিন, তারপরে রিঅ্যাক্টিভ পিন, ডিসপার্স পিন, ডিসচার্জ পিন, গ্লিটার পিন, পাপ পিন, বার্ন আউট, ঠিক আছে? এটা হলো ভিসকোসিটি। ভিসকোসিটি কি মানে কেউ বোঝো? ভিসকোসিটি আমি শান্ততা বুঝি না, আমার আরো ভাঙ্গা বলো, বাংলা বলো। আমি এটা তো ভাই অনেক কঠিন করে সংজ্ঞা, ফিজিক্সে তুমি ভালো ছাত্রী বুঝছি, আমারে সোজা ভাষায় বলো, সোজা ভাষায় বলতে হবে, দেখে বলতে পারো, সোজা করে বলো। ভিসকোসিটি মানে কি? এটা আরো কঠিন সংজ্ঞা। হ্যাঁ, এই যে দেখছো, এটা হলো অরিজিনাল জিনিস। ভিসকোসিটি মানে হলো ঘনত্ব, ভিসকোসিটি মানে কি? ঘনত্ব, ঠিক আছে? এখন দেখো তোমার এটা কি এসিড পিন, এসিড পিনটা আমি আগেই বলছি যে এসিড পিনের যে তোমার ডিজাইনগুলো থাকে এটা অনেক শার্প ডিজাইন থাকে, যেমন এসিড পিনটা কই, এই দেখো এই ফিগারগুলো কি অনেক শার্প না? শার্প তো। এখন যদি এই ফিগারে তুমি ভিসকোসিটি কমায় দাও তাহলে কি হবে? এই ডিজাইনটা হবে ব্লার হয়ে যাবে না? এটা কি বুঝছো কি বোঝো নাই? সেম এখানে এই সবগুলো ভিসকোসিটি এইরকম রাখে, এই লেভেলের ভিতরে রাখে। এখন দেখো এটা কি লিখছে? সেলফ লাইফ। সেলফ লাইফ মানে বোঝো? সেলফ লাইফ, আগে গেমস খেলছো না, গুলি মারছে না? গুলি মারা পরে কি ধীরে 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 কি একটা করে গুলি খায় আর নায়কের পয়েন্ট 1 থেকে কি করতে থাকে? কমতে থাকে। এই সেম জিনিসও তাই, এসিড পিনটে কালারটা 3 দিনে বেশি বাঁচে না, ও 72 ঘন্টা পরে ওই জিনিসটা পানি হয়ে যাবে, ও রিয়াকশনটা করবে না। যেমন পিগমেন্ট পিন 7 দিনের বেশি আর কি কালারটা থাকে না। ধীরে ধীরে সেলফ শেড মানে কি ও কতক্ষণ কালারটা বেঁচে থাকে, ওর কিন্তু প্রাণ নাই, বাট ওর একটা মানে ভিসকোসিটি থাকে, ঘনত্ব থাকে, ঘনত্বটা ধীরে ধীরে কি হয়ে যায়? পানি হয়ে যায়। এটা হলো তোমার সেলফ শেড। এখন দেখো সেল বেস প্রবলেম, এই যে প্রিন্টে যেটা হয়, সাপোজ মনে করো যে কাপড়টা হলো 72 টাকা, খেয়াল করো ভাই, এই কাপড়টা হলো 72 টাকা, এই কাপড়টা 72 টাকা, এখানে আছে হলো তোমার 76 টাকা, দুই কাপড়টা সুইং দেওয়া আছে, খেয়াল করো, এটা 72 টাকা, এটা 76 টাকা, তার মানে কি এটা সুইং দেওয়া আছে, তাহলে কি কাপড় কি সাইডে কি মিসপ্রিন্ট হবে? মিসপ্রিন্ট হবে না, কারণ ও তো এটা কাপড়ই নাই। তাহলে যে কাপড়টা গ্যাপ গেল পরবর্তীতে ওই কালারটা কি অনেকক্ষণ কি করবে? ও জায়গাটা দখল করার চেষ্টা, তখন এই যে এরকম সেল বেস প্রবলেম হবে। এখন কি লেখছে দেখো, ডিজাইন আউট। এই দেখো আমি কতক্ষণ আগে তোমাদের বলছি যে আটকটা ছিল এত সূক্ষ্ম, দেখো এই যে ডিজাইনটা আউট হয়ে গেছে, ব্লার হয়ে গেছে, একটা এই কালারটা উপরে কি করছে? উপরে উঠে গেছে। এখন আছে এই যে আনইভেন, দেখো এখানে দেখবে কি এই যে আনইভেন আছে, দেখো এই যে কোনাতে, এটা কি ইভেন হওয়ার কথা ছিল না, বাট এই দেখো এই যে কোনাতে কি আছে? আনইভেন হয়ে গেছে। এটা তোমাদের ল্যাপটপে নিয়ে আরো সুন্দর দেখতে পারবা। এই দেখো পেনিট্রেশন, এই পেনিট্রেশন কি ঠিক আছে? দেখো এখানে একরকম পেনিট্রেশন হয়েছে,
এখানে একটা পেন, তার মানে ও যখন এই ছেলেটা যখন টান দিছে, এই স্ক্রিন যখন টান দিছে তখন আস্তে টান দিছে, আর এটা যখন টান দিছে তখন জম্মের টান দিছে, যত শক্তি আছে। তার মানে কি ওই ফিগারটাতে প্রেশার পড়ছে, এই ফিগারটাতে প্রেশার পড়ে নাই, আনইভেন হয়ে গেছে। তারপর দেখো যে ওভারল্যাপিং, এই দেখো ওভারল্যাপিং হয়েছে, এই যে কালার ব্লার হয়ে গেছে, একটা কালার উঠে গেছে, এই দেখো দেখছো এই যে ব্লিডিং হয়েছে। এই দেখো মিস প্রিন্টটা মানে কি, ধরো কাপড়ে একটা ময়লা আছে, যখন কাপড়টা তুমি পিন করছো, সাপোজ একটা ময়লা আছে, তুমি তো এই কাপড়টার উপরেই পিন করছো, কাপড়টা শুকানে পরে ময়লাটার মধ্যে উঠে গেছে, তার মানে ওই জায়গা দিয়ে কি কালারটা তোর পরে নাই, তখন এটা মিসপ্রিন্ট হয়ে গেছে। এটা কি বলছে, পিন হোল। এটা পিন হোল তোমাদের না, এটা আসলে ডাইং ফল্ট, মানে কাপড়ে নিটিং এর ফল্ট। নিটিং এ যদি পিন হোল থাকে এটা আসলে কিছু মানে। এখন দেখো যে পিগমেন্টের সিকোয়েন্স, আমি যেগুলা কথা বলতেছি যে তোমাদের কি ওর নাম জানো কি, শান্ত কিন্তু সবগুলা টপিকস আমাকে দিয়ে দিছে যে এই টপিকস ওনাদের সিলেবাস আছে, আমি কিন্তু সবগুলা টপিকসই বলছি। তোমাদের ভাইবা যদি হয়, আমি জানি না কেমন তোমাদের ভাইবা কিভাবে হয়, বাট এই টপিকসগুলোর উপরেই তোমাদের ভাইবা হবে। মানে ও আমারে হোয়াটসঅ্যাপে দিছে যে এই টপিকস আমাদের সিলেবাস আছে, ঠিক এই টপিকসগুলো আমি পড়াচ্ছি। এই দেখো পিগমেন্ট প্রিন্টের ডিসচার্জ প্রিন্টের সিকোয়েন্স, এইভাবে ডিসচার্জ প্রিন্ট আমি যেভাবে বলছি দেখো ওইভাবে মিল আছে। দেখো কিউরিং, কারেক্ট কন্ডিশন, এটা আমি ওয়াশ বলছি, ওয়াশ করতে হবে, তারপরে ইনস্ট্যান্ট ড্রাই করতে হবে, তারপর শপেনার করতে হবে, শেড হ্যান্ডফিল চেক করতে হবে, কারণ আমি বলছি যে হ্যান্ডফিলটা ইস্যু। এই সবগুলো সিকোয়েন্স এভাবে দেওয়া আছে, দেখে নিবা। এখন দেখো এই যে তোমার রেসিপি, ও আমারে বলছে যে রেসিপি নিয়ে কাজ করতে। এই দেখো এখানে তোমার রেসিপি আছে যে প্রত্যেকটা কাপড়ে কিভাবে মানে তোমার বাইন্ডার, ওর কি বলছে, দুইটা বলছে যে বাইন্ডারের কাজ কি, বাইন্ড মানে কি, বাইন্ডার মানে কি বলো, বন্ধন, রাইট। তার মানে কি বাইন্ডারটা আমি পিগমেন্ট প্রিন্টে কেন ইউজ করতেছি, এটা জিনিসটা বাইন্ড করার জন্য, বন্ধন করার জন্য। তারপরে আমি পিগমেন্ট প্রিন্টার একটা ইউজ করতেছি ফিক্সার মানে কি, ফিক্স করা। কাপড়টা আমি ওই কালারটা ওই কেমিক্যালটা ইউজ করতেছি কাপড়টাতে ফিক্স করার জন্য। থিকেনার মানে কি, ঠিক করা। তার মানে পেস্টটা আমরা এটা থিকেনার দিয়ে কাপড়টা কালারটা কি করতেছি, ফিক্সড করতে হয়, তোমার ঠিক করতেছি। তারপর গেছে শপেনার দিয়ে কেন, কালারটা যেন সফট হয়। আচ্ছা, ইউরিয়া দিয়ে কেন, ইউরিয়া হলো ময়েশ্চার কি করে রিগেইন করে, মানে জলীয় বাষ্পটা কালারের ভিতরে ধরে রাখে। ঠিক আছে, এই যে এই জিনিসগুলো আমরা দিই, সব এখানে দেওয়া আছে। দেখো ডিটেলস আমি এটা লিখে রাখছি, যে বুঝবা না আমার নক করবা, আমি আবার পরে করে দিব। দেখো এর সবগুলা ডিটেলস আমার আছে এখানে। হ্যাঁ, এই দাও আমি একটা প্রিন্টের প্রসেস পুরোটা আমার হাতে লেখা আমি নিয়ে আসছি, আমার লেখা ভালো না, কষ্ট করে বুঝে নিবা। এই দেখো এটা হলো এসিড প্রিন্ট, এই যে রেসিপিটা আছে এইটাই হলো এই প্রিন্ট। দেখো তাহলে এখানে কি করছে, প্রথমে এটা একটা ব্লু কালার, এটা কম্পোজিশন হলো 82% রিসাইকেল নাইলন, 18% স্প্যান্ডেক্স। তার মানে কি এসিড প্রিন্ট সবসময় কিসের উপরে হয়, নাইলন কাপড়, সিনথেটিক না, এটা হলো নাইলন কাপড়। ঠিক আছে, এই নাইলনটা এই রেসিপিটার এই হলো শেড, আমি এইটুকু শেড নিয়ে আসছি। তাহলে দেখো এখানে কি আছে আমার, এইটা তোমার মনে 3টা কালার আছে, ব্লু, রেড, ব্ল্যাক। তার মানে কি এটা হলো টাইকোনোমেট্রিক সিলেকশন, টাইকোনোমেট্রিক সিলেকশনে এই কালারটা কি হয়েছে, প্রডিউস হয়েছে। দেখো আমি এখানে কালার পার্সেন্টেজ দিছি, এখানে কি দিছি দেখো ইউরিয়া দিছি, ইউরিয়াটা তাহলে আমার কাজ কি, ময়েশ্চারাইজের। তারপর কি দিছি, সাইট্রিক অ্যাসিড কেন দিছি, এই কালারটার যে পিএইচ আছে এই পিএইচটা জানি কিসে থাকে, আমার কন্ট্রোলে থাকে। তারপর কি দিছি, মেটাসিড বিডি, এটা ওয়ান টাইপ অফ বাফার এজেন্ট, বা এটাও তোমার ওই পিএইচটাই কন্ট্রোল করে, মেইন কাজটা পিএইচ কন্ট্রোল করা। তারপরে কি দিছি, লায়োপিন, আরটিবিসি, ওই শান্ত আমারে দিছে যে থিকেনার নিয়ে কাজ করতাম। তাহলে আমি পিগমেন্টে একটা থিকেনার ইউজ করতেছি, পিগমেন্ট থিকেনার, আর সিনথেটিকে একটা থিকেনার ইউজ করতেছি হলো লায়োপিন, আরটিবিসি। তার মানে কি এটা সিনথেটিক বেস থিকেনার, ওটা হলো তোমার পিগমেন্ট বেস থিকেনার, এটা হলো তোমার সিনথেটিক বেস থিকেনার। এখন দেখো রোটারি মেশিনে কিভাবে করছি, ম্যাগনেট হলো তোমার বিভিন্ন ফ্যাক্টরিতে দেখবে ম্যাগনেট হলো মানে কি, ম্যাগনেট মানে কি রড, ওদের বিভিন্ন রড আছে, 8 রড আছে, 10 রড আছে, 12 আছে, 16 আছে, 20 আছে, 24 আছে। এই কয়টা রড সাধারণত ওরা ইউজ করে। একটা কথা খেয়াল করতে, আমি কতক্ষণ আগে বলছিলাম যে ব্ল্যাঙ্কেট, ঠিক ব্ল্যাঙ্কেটে যখন আমার এই মেশিনটা যখন কি, কলমটা কই রাখলাম, আচ্ছা দেখো এটা যখন স্ক্রিন তোমার রোটেট হচ্ছে, একটা স্কুইজি কথা বলছিলাম খেয়াল আছে, এই স্কুইজির ভিতরে এরকম করে একটা রড, যেমন আমার এখানে কলমের নিপ আছে, দেখো কলমের নিপটা কীভাবে দিছি না, এর ভিতরে মনে করো যে এটা স্কুইজি, এর ভিতরে আমরা কি কলমের নিপ দিচ্ছি, মানে এটা রড, এই রডটা দিছি। এই ব্ল্যাঙ্কেটের নিচে একটা ম্যাগনেট আছে, যখন আমি
তোমার এই রডটা দিছি, ম্যাগনেটটার সাথে সাথে ওরা কী করছে, ধরছে। ম্যাগনেটটা ধরা পড়ে কি, এই রডটা ম্যাগনেটটা কি চুম্বক আর লোহা দেও না, চুম্বক লোহার সাথে কি আকর্ষণ করে না, ওই রডটা কি করতেছে, তোমার ম্যাগনেটকে আকর্ষণ করতেছে, ম্যাগনেটের রডটাকে কি করতেছে, নিচের দিকে টানতেছে। তার মানে কি এখানে একটা প্রেশার ক্রিয়েট হচ্ছে। তুমি যত বেশি রড দিবা পাসিংটা কি করবে, তত বেশি হবে। এই জন্য বলেছি দেখো ম্যাগনেট দিচ্ছে 20, মেশিন স্পিড হলো 10। তার মানে কি তুমি 10 স্পিড মানে আরপিএম, রোটেট পার মিনিট। প্রেশার হলো 50, শুধু বলছি যে তোমার প্রেশার 50 দেওয়া যায়, 60 দেওয়া যায়, 70 দেওয়া যায়, 40 দেওয়া যায় প্রেশার। টেম্পারেচার হলো 150। এখন দেখো লুপে কি করছি, এটা যেহেতু কি পিন, এসিড পিন, এসিড পিনটা কি করতে হয়, স্টিম করতে হয় না কিউরিং করতে হয়, স্টিম, রাইট। তার মানে আমি টেম্পারেচার দিছি 105 আর স্টিম দিছি তোমার 800 কেজি। সর্বোচ্চ 1000 কেজি পর্যন্ত তোমার এটা স্টিম দেওয়া যায়। সর্বোচ্চ কত কেজি পর্যন্ত দেওয়া যায়, 1000 কেজি। আর 800 কেজির থেকে 1000 কেজি স্টিম দেওয়া যায়। তারপরে কি বলছি যে টাইম 30 মিনিট। সবসময় মনে রাখবা যে এসিড পিনটা ওই লুপ স্টিমারের মধ্যে মিনিমাম 30 মিনিট থাকতে হবে। তার মানে কি ওর ডিউরেশনটা, তোমার কাপড়টা যখন এখান থেকে যাবে, এখান থেকে যাওয়ার পর এখানে যখন নামবে, ওই কাপড়টা মেশিনের মধ্যে মিনিমাম 30 মিনিট থাকবে। লাভ হয় না, 30 মিনিট রাখবে, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো চেম্বার। এই চেম্বারটা কি বলছি তোমার, এটা হলো ওয়াশ মেশিন। ওয়াশ মেশিন দেখাইছি তোমাদের, এই দেখো ওয়াশ মেশিনে এরকম 1 থেকে তোমার 12টা চেম্বার আছে। এই 12টা চেম্বারে এক একটা চেম্বারে এক একটা কাজ। যেমন কি আছে, চেম্বার 1 থেকে 3 কোল্ড ওয়াশ। কোল্ড ওয়াশে আমি কি করছি, শুধু সোডা অ্যাশ দিতেছি 5 থেকে 6 গ্রাম পার লিটার। চেম্বার 4 থেকে 8-এ কি করছি দেখো 60, 65, 70, 75। বাট এটা কিন্তু নট ফিক্সড, এটা আমার শেডের উপর ডিপেন্ড করে কি করবে আমার টেম্পারেচারটা আপডেট। যেমন এটা একটা সেন্সিটিভ কালার, এটা হলো রয়্যাল ব্লু কালার। এই রয়্যাল ব্লু কালার জন্য টেম্পারেচারটা কি করছি কন্ট্রোল। যদি আমার ব্ল্যাক কালার হতো তাই আমি টেম্পারেচার 95-এ নিয়ে দিতাম, কোনো সমস্যা হতো না। বাট এটা সেন্সিটিভ কালার দেখে আমি টেম্পারেচারটা কমায় রাখছি। এটা কি দিছি তোমার ম্যাট অর সান, আর কি দিচ্ছি সোডা অ্যাশ। ম্যাট অর সান হলো 1 টাইম অফ সোপিং এজেন্ট, মানে সাবান। সোডা অ্যাশ হলো কালার কাটাবে, আর এই ম্যাট অর সানটা কি ওটা ওয়াশ করে ধুয়ে দিবে। তারপর কি লিখছি চেম্বার 9 থেকে 10-এ কি করছি কোল্ড ওয়াশ। যখন সাবান দিয়ে ধুইলো আর ওই সোডা অ্যাশ কালারটা কাটলো, তখন কি কাপড়টা ধুইতে হবে না, তখন একটা চেম্বারের মধ্যে কোল্ড ওয়াশ দিলে এক্সট্রা কালারটা কি করবে, কেটে যাবে। তারপর কি আছে নিউট্রালাইজেশন বাই অ্যাসিটিক অ্যাসিড। তাহলে এই যে আমার কাপড়টা তোমার সোডা অ্যাশ দিছি, তারপর সান দিছি, এখন কাপড়টার ভিতরে কি কেমিক্যাল থেকে গেছে না, কেমিক্যাল থাকছে। তখন আমি যখন এটাতে তোমার অ্যাসিটিক অ্যাসিড দিব, তখন এটা নিউট্রাল করে দিবে, কাপড়টা পুরা পিওর হয়ে যাবে। তারপরে তোমার কোল্ড ওয়াশ দিলাম, তারপরে ড্রাই ফাস্ট করলাম। এখন এই অ্যাসিড প্রিন্টে সবসময় মনে রাখবা, এটা কখনো ভেজা কাপড় ফালানো যাবে না, বি কেয়ারফুল। যারা প্রিন্টিংয়ে জব করো ভাই, এটা বি কেয়ারফুল। অ্যাসিড প্রিন্টে কখনো কাপড় ভেজা ফালানো যাবে না। অ্যাসিড প্রিন্ট, রিঅ্যাক্টিভ প্রিন্ট, ডিসপার্স, কখনো কাপড় ভেজা ফালাতে পারবে না। ভেজা ফালালে তোমার এইগুলা কালার এই হোয়াইট পোর্শনে কি করবে, লেগে যাবে, ইনস্ট্যান্ট লেগে যাবে। এই জন্য তোমার অ্যাসিড প্রিন্টটা মানে এখান থেকে তোমার ওয়াশ হবে, এখান থেকে সাথে সাথে স্ট্যান্ডার্ডে চলে যাবে, কখনো ভেজা ফালাইতে পারবে না। তারপর দেখো স্ট্যান্ডার্ডে কি করতেছি, এই অ্যাসিড পিনটা ক্রিটিক্যাল জিনিস, এটা মিনিমাম 3 বার ফিনিশ করতে হয়, 2 টাইমস ফিনিশ করতে হয়। হ্যান্ডবিল সফট কথা, এটা তো তোমার নাইলন, এটা তো হ্যান্ডবিল সফট, ইলাস্টিসিটি বেশি। এটা তোমার মনে করো যে 18% তোমার স্প্যান্ডেক্স আছে, মানে কি লেখরা অনেক বেশি আছে, কাপড় অনেক হার্ড। এই জন্য কি করছি দেখো, আমি 20 গ্রাম পার লিটার ফিক্সিং এজেন্ট 2 টাইমস দিছি, টেম্পারেচার 120 দিছি, স্পিড 20। এটা কিসে দিছি, এটা দিছি তোমার হলো স্ট্যান্ডার্ড মেশিনে। এই একটা কাপড় 2 বার তোমার ফিক্সিং করছি। কেন ফিক্সিং করছি, যাতে কাপড়টা যখন এগুলা সাধারণত হলো সুইমওয়ার হয়। সুইমওয়ার মানে বোঝো, সুইমওয়ার, রাইট, সাঁতার কাটার জন্য ড্রেসগুলো পরে না, এইগুলা পরে যখন সাঁতার কাটবে তখন এই তোমার পানির ভিতরে কি তোমরা কি ফ্যান্টাসি দেবা নন্দনে গেছো, কেউই যাও নাই, তাহলে জীবনে কি করছো। ফ্যান্টাসি নন্দনে যে পানি আছে এটার মধ্যে একটা ক্লোরিন থাকে, ক্লোরিনেটেড ওয়াটার। তুমি দেখবা তুমি সারাদিন ফ্যান্টাসি পানিতে নন্দনে পানিতে গোসল করবা, তোমার জ্বর আসবে না। বিশ্বাস না হয় তুমি ট্রাই করে দেখো, কারণ পানির ভিতরে একটা ক্লোরিন একটা কেমিক্যাল দেওয়া থাকে, এই কেমিক্যালটাতে তোমার জ্বর ঠান্ডা ঠান্ডা কিছুই লাগবে না। তো এই কাপড়টা যখন তুমি ওই ক্লোরিনের পানির ভিতরে যাবে, তুমি যদি এটা ট্রিটমেন্ট করে না দাও, তাহলে এই কালারটা কি করবে, ধীরে ধীরে ব্লিড করবে। তুমি কাপড়টা শিপমেন্ট দিছো, বাইরের দেশে সুইমার পরে যা গোসল করছে বা সমুদ্রে পানিতে নাম, সমুদ্রে পানি কি লবণাক্ত না, দেখবে যে এই কালারটা কাইটে এই জায়গায় লেগে গেছে। তোমাকে সুন্দর করে ছবি তুলে দেখবে যে একটা $50,000 একটা ডেবিট নোট দিয়ে দিচ্ছে, কিছুই করার নাই তোমার, পুরা কাপড় বাদ। আমরা রিসেন্ট একটা ডেবিট নোট খাইছি, এটা একটা ফ্লুরোসেন্ট কালার ছিল, এটা ল্যাবে
900 করে পাস করে দিছিল, মনে করছে ধরা পড়বো না, কিন্তু বাইরের দেশে যায় যেন ওই ছোটো ছোটো বাচ্চারা তোমার সুইমার পরে না, সুইমার পরে গেছে, সূর্যের আলোতে গেছে, পানিতে গোসল করে উঠে দেয় যাওয়ার গায়ে এমনি তো ফর্সা মানুষ, বিদেশি মানুষ, পুরা গাটা তোমার ফ্লুসেন্ট কালার, নিয়ন কালার হয়ে গেছে। ওই বাচ্চার ছবি তুলে পাঠা দিছে যে দেখেন আপনাদের কালারে কাপড়ে পুরা কালার কাটছে, বুঝছো? এটা দেখো। তারপরে কি করছি আমি, এটা তোমার এটা কি করছি, সপেনার করছি। দেখো সপেনার এসএসডি একটা সপেনার, এলজিএস, এটা হলো অ্যান্টি ইয়েলো। এটা মনে রাখবা, হোয়াইট কাপড় যারা ডাইংয়ে চাকরি করতে চাও, ডাইংয়ে চাকরি করবা, হোয়াইট কাপড় যখন তোমরা ডাইং করে নামাবা ইনস্ট্যান্ট ড্রাই করবা, কারণ হোয়াইট কাপড়টা যখন তুমি ফালায় রাখবা তখন এটা ইয়েলো স্পট পড়বে, ক্রিজ মার্ক পড়ে যাবে কাপড়ে। আমরা কাপড়গুলো যখন যারা ইন্টারনি করছো তারা দেখছো যে এরকম প্লাই হয়ে পড়ে, যেরকম ভাঁজ হয়ে পড়ে না, দেখা যায় কাপড় ঘন্টা 12 ঘন্টা 15 ঘন্টা করেও মানে ফালায় রাখে, কারণ স্পেস পায় না। তখন দেখবে যে একটু পরপর উপরে পানি মারে, খেয়াল করছো কিনা তোমরা, পানি মারে, মানে কাপড়টা ভিজায় রাখে। কাপড়টা যখনই শুকাবে, এরকম মনে করো যে 1 টন কাপড় এরকম ভেজা পড়ে আছে, সব কাপড়কে একবারে শুকাবে, উপরে কাপড়গুলো একটু শুকাবে, সাইডে কাপড়গুলো শুকাবে, তখন কি যেটা শুকাবে ওইটাতেই কী হবে, ইয়েলো স্পট পড়ে যাবে। এই জন্য তোমার এই যে অ্যান্টি ইয়েলো হবে না, অ্যান্টি ইয়েলো দিবে। লাস্টে এলো এই যে কেমেন। কেমেন হলো তোমার একটা পুল ওয়াটার কেমিক্যাল, তার মানে তুমি এই সুইমার পরে যদি গোসলে নামো, পুলে নামো, যদি আমি কেমেনটা দেই তাহলে এটার এই কালারটা আর এটার সাথে লাগে এখানে যাবে না। এই জন্য এটাতে কেমেন ইউজ করা হয়। এটা শুধু অ্যাসিড পেন্ট ইউজ করা হয়, ডিসপার্সে ইউজ করা হয় না। এখন তোমাদের একটা কোশ্চেন ছিল প্রশ্নে, সেটা হলো তোমার যে প্রবলেম অ্যান্ড রিজন, যে এওপিতে তোমার কি কি প্রবলেম হয়। দেখো একটা আছে মিসপ্রিন্ট। মিসপ্রিন্টটাকে আমি বলছি তোমাদের কেন মিসপ্রিন্ট হয় বলছি। ডিজাইন আউট কি বলছি, ডিজাইন আউট, হ্যাঁ ডিজাইনের বাইরে যে ফিগারটা পড়ে ওটা ডিজাইন আউট। তারপর দেখো কালার ব্লিডিং, এটাও আমি বলছি। তারপর আনইভেন পেনিট্রেশন, এটাও আমার জানার মতো আমি বলছি। তারপরে আনইভেন প্রিন্ট, এটাও বলছি যে একটাতে প্রেশার বেশি দিছে, একটা প্রেশার দেয় নাই। একটা রিপিট মার্ক, এই দেখো রিপিট মার্ক, সবসময় মনে রাখবা রোটারি মেশিনে কখনো রিপিট মার্ক হয় না। কেন হয় না জানো? কারণ রোটারি মেশিনটা এরকম রোটেট হয়ে প্রিন্ট হয়, কাপড়টা কন্টিনিউস যায়, কিন্তু ফ্ল্যাট বেডটা যখন এইভাবে প্রিন্ট হয় তখন আর একটা ব্লক পাশে এসে পড়ে। দুইটা ব্লক যখন পাশাপাশি পড়ে, যদি ডিজাইন আমার সেটিং না হয় তখন একটা এরকম লম্বা দাগ যায়। এটা হলো তোমার যারা অপারেটর আছে এটা তাদের কাজ, তারা ওটা অ্যাডজাস্ট করে নেয়। এই যে ব্যাক সাইড কালার, কি লিখছে, ব্যাক সাইড কালার লাইন, এটাও আমি বলছি। এক সাইডে বেশি কালার আছে, এক সাইডে নাই। এই দেখো পেনিট্রেশন কেন হয়, দেখো এটার জিএসএম কত লেখা আছে দেখতে পাচ্ছ, 144, এটা কত 174। তার মানে 144-এ যেটা, এটা তোমার পেনিট্রেশনটা বেশি হচ্ছে, আর 174-এ যেটা, এটা পেনিট্রেশনটা কম হচ্ছে। এই দেখো দুইটাই সেম। এটা আমাদের রিসেন্ট এই কাহিনিটা ঘটছে। এইটা দেখো জিএসএম, এটা দেখছো তো ল্যাবে কি আছে এটা ভাই, এটা জিএসএম, এভাবে জিএসএম মাপে, একটা হোল করে মাপে এটা দেবে, 135 জিএসএম আছে এটা। এই হলো টোটাল ভিডিও ছিল আমার কাছে, স্লাইড ছিল। আর এটা লাস্টে আছে তোমার হিট প্রেস, এটা দেখো, এটা হলো হিট প্রেসের রুম। এটা হিট প্রেস, হিট প্রেস মানে কেউ বোঝো? হিট প্রেস কেউ গেঞ্জি পরে আসছো যে সামনে এরকম লোগো আছে, মানে এমব্রয়ডারি ছাড়া, চেস্ট প্রিন্টে কোনো প্রিন্ট করা আছে, কেউ গেঞ্জি পরছো? দেখি দাঁড়াতো, হ্যাঁ এই যে এটাই হলো তোমার হিট প্রেস। এটাই হলো ওয়ান টাইপ অফ হিট প্রেস। এটা আমি তোমার বুঝাচ্ছি কেমন, দেখো ও খুশি হয়ে গেছে, পুরা খুশি হয়ে গেছে, আমার কমন করছে। দেখো দাঁড়াও, ওয়েট, এই দেখো এখানে সিএমওয়াই কে খেয়াল করো ভাই, এটা সিএমওয়াই কে, তাহলে কি সায়ান আছে, ম্যাজেন্ডা আছে, ব্ল্যাক আছে, ইয়েলো আছে। দেখো এই দেখো হিট প্রেসটা দেখো, যে ওর গেঞ্জিটা যে দেখো, দেখছো এটা একটা স্টিকার মারা দিল, স্টিকার মারা দিয়ে এটা 180 টেম্পারেচার দিল। দেখো 180 টেম্পারেচার দিছে, দেখো এখন এটা হিট দিচ্ছে। আচ্ছা পরে ভিডিওটা দেখো। এই দেখো এখানে কি করছে দেখো ক্লিয়ার, ও যে গেঞ্জিটা পড়ছে এটা যে এইভাবে করছে, দেখো এই যে ব্লক মারতেছে, পরে দেখো শুকায় নিচ্ছে, ইনস্ট্যান্ট শুকায় নিচ্ছে, ব্লক মারতেছে ইনস্ট্যান্ট শুকায় নিচ্ছে, ব্লক মারতেছে ইনস্ট্যান্ট শুকায় নিচ্ছে।
ক্লিয়ার হয়েছো? আচ্ছা, পরে এটা দেখো সাবলিমেশন কিভাবে প্রিন্ট হয়, এটা দেখো, এটা খুব কেয়ারফুলি দেখো, এটা তোমাদের জন্য যে আবার ভিডিও করা লাগছে আমার। দেখো ভিডিওটা কই গেল, এটা এরকম সেকেন্ড ভিডিও। এই দেখো, এই যে সাবলিমেশন প্রিন্টে সিএমওয়াই কে বললাম না, এই সিএমওয়াই কে দিয়ে এই পেপারটাকে প্রিন্ট হচ্ছে। তুমি যে ডিজাইনটা করবা ওই ডিজাইনে আগে পেপারটা প্রিন্ট করতে হবে। পেপার প্রিন্ট করার পরে দেখো কি করতেছে এখানে, এখানে কেয়ারফুলি খেয়াল করো। এই দেখো এই ফরেনার কি করে দেখো, ভিডিওটা ভালো করে খেয়াল করো, পরে আমি তোমাদের বলে দেবো কিভাবে কি করতেছে। কেউ কি ভিডিওটা বুঝতেছো? না বুঝলে কোশ্চেন করো ভাই। এখানে দেখো এটা আমার কি, এটা আমার সেই পেপারটা, খেয়াল করছো যে পেপারটা আমি আগে প্রিন্ট করে নিছি। আর এটা কি, এটা ফেব্রিক্স। আর এই যে ভিতরে আছে না, এটা হলো ডায়ার, বুঝছো? তাহলে আমি প্রথমে কি করলাম, নিচে দিলাম ফেব্রিকটা, সরি পেপারটা, পেপারের উপরে কি দিলাম, ফেব্রিকটা। ফেব্রিকটার পেপারটা কিসের ভিতরে ঢুকলো, ডায়ারের ভিতরে। ডায়ারের টেম্পারেচার কত, মিনিমাম 200 ডিগ্রি সেন্টিগ্রেড। এই 200 ডিগ্রি সেন্টিগ্রেডে আমার যে বেল্টের স্পিড আছে, ওখানে যে কনভেয়ার বেল্ট আছে, এই বেল্টের স্পিডটা হলো 1.6। যখন 200 ডিগ্রি টেম্পারেচার পাইছে, তখন এই পেপারটা কি করবে, ওর যে কালারটা আছে এটা ফেব্রিকে ট্রান্সফার করে দেবে, ছেড়ে দেবে। ওর ধরে রাখতে পারবে না, ওটা তো পেপার, কাগজ। কাগজে তুমি 200 ডিগ্রি টেম্পারেচার দাও, ওকে কালারটা রাখতে পারবে? আর তখন কি করবে, ওটা ছেড়ে দেবে। ছেড়ে দেওয়া মাত্রই ওই যে তোমার কাপড় আছে, কাপড়টা কি করবে, কালারটা শুষে নিবে। শুষে নেওয়ার পরে আর সবসময় রাখবা সাবলিমেশন প্রিন্ট অল টাইম ডিসপার্সে হয়। অল টাইম ডিসপার্স মেথড, দ্যাট মিনস কি, পলিস্টার ফেব্রিক্স, এটা মনে রাখবা। সাবলিমেশন প্রিন্ট অল টাইম পলিস্টার, আর অ্যাসিড প্রিন্ট অল টাইম নাইলন, এটা মনে রাখবা। তারপরে দেখো ভিডিওটা, তারপরে কি দেখো, ডায়ারের ভিতরে যাওয়ার সাথে সাথে কি করতেছে, এই কাপড়ের এই পেপারটা ওই দেখো নিচে রোলার হচ্ছে, এই দেখো এখানে নিচে রোলিং হচ্ছে, পেপারটার সাথে সাথে একটা রোল হতেছে, আর কাপড়টা দেখো সুন্দর করে কাপড় প্রিন্ট হয়ে বেরোয় যাচ্ছে। দেখো এই দেখো কাপড় আসতেছে নিচ দিয়া, ওই দেখো কাপড় আসতেছে, এই যে এখান দিয়ে দেখো কাপড়টা কি সুন্দর প্রিন্ট হয়ে আসতেছে। এই দেখো কাপড়টা প্রিন্ট হয়ে যাচ্ছে, আর যে এক্সেস ওয়েস্টেজ পেপারটা, এই পেপারটা নিচে রোলিং হচ্ছে। আর মনে করবা ডিসপার্স প্রিন্টের এই যে সাবলিমেশন প্রিন্ট, এটার তোমার ফিনিশ টিনিশ কিছুই করতে হবে না, এটা ডাইরেক্ট ডেলিভারি দেওয়া যাবে। এই সাবলিমেশন প্রিন্টে সাধারণত তোমার এই যে ছাতা, তারপরে রেইনকোট বা তোমার ওভার জ্যাকেট বা হুডি, যেগুলো যে তোমার শীত প্রধান দেশে যেগুলা ইউজ করে। দেখো দেখছো, এটা কিন্তু এটা বোঝো, দেখো এই জিনিসটা দেখো, এটা বুঝো, এটা কিন্তু একবার ডাইরেক্ট প্যাটার্ন আকারে করছে। তার মানে কি, এটা ওয়ান বডি ওয়ান রিপিট। ওয়ান বডি ওয়ান রিপিট সম্পর্কে কারো আইডিয়া আছে, পড়ছো কোনো গার্মেন্টসে? রাইট, একটা বডিতে একটা হবে। তার মানে কি, দেখো এটা কিন্তু অটোমেটিক প্যাটার্ন আকারে করছে। নতুন করে গার্মেন্টস আর কি করতে হবে না, কাটতে হবে না, কারণ এটা প্রিন্টই করছে তোমার প্যাটার্ন আকারে। তার মানে জাস্ট এই প্যাটার্ন আকারে ও সুইং করে দেবে। দেখো এটা ওয়ান বডি ওয়ান রিপিট, এই দেখো ওয়ান বডি ওয়ান রিপিট। এখন টোটাল স্লাইড শেষ। আমার কাছে যা ছিল, যা শিখছিলাম
এই 8-10 বছরে সব বলছি। আমি যদি কারো কোনো কোশ্চেন থাকে আমার ভাই 5-10 মিনিটের মধ্যে কোশ্চেনগুলো করো, তারপর চলে যাইগা।